তাকে আমরা বলি আইসোথার্ম বা সমষ্ণ রেখা। তাহলে কি আমাদের বয়লের সূত্র ভুল পড়লাম আমরা? আমি কিছু ভুল পড়িয়েছি? যত সে উপরের দিকে ওঠে তত কি তার আয়তন বৃদ্ধি পায়, সে কিন্তু বড় হয়ে যায়। এটা এমন একটা স্পেশাল উষ্ণতা যে যখনই দেখবো আমরা সমানুপাতিক আছে তখন মূলবিন্দুগামী সরলরেখা। পজ করো, ভেবে দেখো আগে একবার। আমি এমন কিছু কোয়েশ্চেন বানিয়েছি যে কোয়েশ্চেনের মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যায়। আর মান আমাকে নিতে হবে 0.082। আমার এইখানে কিন্তু একমাত্র লিটার রয়েছে। তো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা করতে চলেছি আমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারের লেকচার নাম্বার 2। আজকে আমরা আমাদের লেকচার নাম্বার 2 তে গ্যাসের সমস্ত সূত্র সমূহগুলোকে কভার করব। সেই সূত্র থেকে আমরা কি করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করি সেটা দেখব। কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সলভ করব, যেখানে আমরা মাধ্যমিকের বেশ কিছু পুরনো বছরের প্রশ্ন করব এবং সাথে সাথে সমস্ত ডেরিভেশন, বেশ কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন এমন ভাবে করব যাতে তোমরা সেগুলো কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড করতে পারো, সাবজেক্টটাকে বুঝতে পারো এবং পরীক্ষার আগের দিন অবধি না ভুলতে পারো। বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু আমাদের বুঝে পড়ার দরকার। এই জায়গাতেই সবার গলদ থাকে, আর সেই গলদটাকে ক্লিয়ার করার জন্যই আমি সব রকম প্রচেষ্টা চালাচ্ছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তবে তার আগে আবারও বলে দিই যে প্রত্যেকটা ক্লাসের আমার যে লেকচার নোটস থাকবে, তার রিলেটেড যে ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট থাকবে এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালস, সেগুলো সব আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট প্রোভাইড করি। তো প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও। সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে একটা, যেটা তোমরা এই কিওয়ার্ডটাকে স্ক্যান করে জয়েন করতে পারো এবং তার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো শুরু করা যাক। বয়লের সূত্র অলরেডি আমরা আগের দিন কভার করেছিলাম। সেখানে আমরা কি বলেছিলাম যে আমরা গ্যাসের পরিমাণটাকে আগে নির্দিষ্ট রাখবো, অর্থাৎ নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আমাকে কনসিডার করতে হবে এবং আমরা কি করবো, আমাদের উষ্ণতাকে ধ্রুবক রাখবো। ঠিক আছে, আমি কি নিয়ম বলেছিলাম যে বয়লের সূত্র হচ্ছে আমাদের ভি আর পি এর সম্পর্ক, তাই তো? তাহলে আমরা ভাববো যে আমাদের অবস্থা অপেক্ষক কে কে, ভর, উষ্ণতা, ঠিক আছে, আমাদের কি আয়তন এবং আমাদেরকে চাপ। এইবার এগুলোর মধ্যে থেকে যেটা আমি কোথা থেকে বলেছিলাম যে আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে ভাববে। পি মানে চাপ, ভি মানে আয়তন, এন মানে আমাদের কি পদার্থের পরিমাণ, মোল সংখ্যা। তো তার থেকে আমাদের ভর আসছে। আর টি মানে কি, টি মানে হচ্ছে আমাদের উষ্ণতা। আর এর কথা বাদ দাও, আর হচ্ছে আমাদের ধ্রুবক। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের কি অবস্থা অপেক্ষক। তাহলে আমার বয়লের সূত্র কাদেরকে নিয়ে, ভি আর পি কে নিয়ে। তাহলে পড়ে রইলো কে, পড়ে রইলো তাহলে আমাদের কি ভর পড়ে রইলো এবং উষ্ণতা পড়ে রইলো। তাহলে এগুলোকে কি আমাদের ধ্রুবক রাখতে হবে, এটাই আমি শিখেছিলাম আগের দিন। তার মানে আমি বলবো যে যখন আমার স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর থাকবে, তখন কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ কি, অর্থাৎ আমি বলবো যে আমাদের ভি ভ্যারিজ অ্যাজ 1/p। কখন? যখন আমাদের এন এবং টি এটা কি আমাদের ধ্রুবক থাকবে। এন মানে কি, এন মানে আমাদের মোল সংখ্যা, মোল সংখ্যা মানে পদার্থের পরিমাণ। এবার এখানে আমরা গ্যাসের কথা বলছি, তার মানে কি গ্যাসের পরিমাণ, অর্থাৎ গ্যাসের ভরকে আমরা ধ্রুবক বলবো। ঠিক আছে, আচ্ছা। এবার আমি আগের দিন শিখিয়েছিলাম যে কি করে কোন গ্রাফ আসে। তবে এখন আমরা কি মনে রাখবো একবারে, যে আমাদের যখন ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, এটা কি, এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকলে আমি কিরকম গ্রাফ হয় বলেছিলাম, আমি বলেছিলাম যে তাদের গ্রাফ যদি আমি ড্র করি, এদিকে ভি আর এদিকে পি, তাহলে আমি কি বলবো যে তাদের মধ্যে একটা সমপরাবৃত্তাকার গ্রাফ পাবো আমরা। কিরকম প্রকৃতি হয় এই গ্রাফটার, এই প্রকৃতিটাকে আমরা বলি সমপরাবৃত্ত। এইবার এই যে আমার গ্রাফটা থাকছে, এর প্রত্যেকটা পয়েন্টে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টে আমাদের টিটা কি, টিটা আমাদের কনস্ট্যান্ট, কারণ আমাকে কি রাখতে হবে, আমাকে গ্যাসের উষ্ণতাকে ধ্রুবক রাখতে হবে। তার মানে এই উষ্ণতাকে আমি যদি এখানে T1 বলি, এটা T2 বলি, এটা T3 বলি, তার মানে কি হবে, T1 T2 T3 সবাই সমান হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কি আমাদের তাপমাত্রাটাকে অপরিবর্তিত থাকতে হবে, তাই তো? এবং যখন আমাদের এরকম তাপমাত্রা ধ্রুবক হয়, তখন তাকে আমরা বলি আইসোথার্ম বা সমষ্ণ রেখা। তাহলে এটাকেই আমরা কি বলবো, এটাকেই আমরা বলবো সমষ্ণ রেখা বা আইসোথার্ম। ঠিক আছে, সমষ্ণ রেখা। ঠিক আছে, যখন আমাদের প্রেসার কনস্ট্যান্ট হয় তখন আমরা তাকে বলি আইসোবার। যখন আমরা বলি যে আমাদের আয়তন কনস্ট্যান্ট, তখন আমরা তাকে বলি আইসোকোর। যখন আমাদের তাপমাত্রা কনস্ট্যান্ট হয় বা আমাদের কি উষ্ণতা কনস্ট্যান্ট হয়, তখন আমরা তাকে বলি আইসোথার্ম। তাহলে এটা কি, এটা একটা আইসোথার্মিক প্রকৃতির গ্রাফ। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। আচ্ছা, যদি কখনো আমাকে বলে যে আমি ভি আর 1/p এর মধ্যে গ্রাফ ড্র করবো, ভি এবং 1/p, এইবার একটা কথা ভাবো যে ভি ভ্যারিজাস 1/p, তাই তো? তা আমাকে এখন পি আর ভি এর মধ্যে বলেনি, যখন আমাকে পি আর ভি এর মধ্যে গ্রাফ প্লট করতে বলছে, এই যে পি আর ভি এর মধ্যে, তাহলে দেখো পি ভাগে রয়েছে, ভি গুণে রয়েছে, তার মানে এরা বিপরীতমুখী আছে, তখন সমাপরাবৃত্ত হয় বা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলি। কিন্তু আমাকে এখন ভি বলছে আর 1/p বলছে, তার মানে আমাকে পুরোটা কনসিডার করতে হবে, এইটা পুরো তার সাথে এইটার কথা বলছে, তাহলে দুজনেই এখন গুণে রয়েছে, তার মানে এদের মধ্যে কিন্তু আমাদের সমানুপাতিক সম্পর্ক রয়েছে। তাহলে ভি আর 1/p এরা সমানুপাতিক সম্পর্কে রয়েছে। আর সমানুপাতিক সম্পর্ক হলে কি করব, সমানুপাতিক সম্পর্ক হলে আমরা মূল বিন্দুগামী সরলরেখা ড্র করব।
ঠিক আছে? তাহলে দুটো গ্রাফ কিন্তু আলাদা। যদি ভি আর পি এর মধ্যে বলে তাহলে ভি আছে আমাদের একদিকে, পি আছে একদিকে, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে আমরা সমপরাবৃত্তাকার গ্রাফ ড্র করব। কিন্তু যদি ভি এর সাথে 1/p এর গ্রাফ করতে বলে তাহলে আমি কি করব, মূল বিন্দুগামী সরলরেখা। কেন আমি এই জায়গাটা ডট ডট দিলাম? কারণ বাস্তবে আমাদের গ্যাসের আয়তন বা আমাদের চাপ সেটা তো শূন্য হতে পারে না। তাই এই যে মূল বিন্দু যেখানে আমাদের 0,0 সেইখানে আমরা গ্রাফটাকে প্লট করি না, আমরা ওই জায়গাটায় কিছুটা ডট ডট দিয়ে তারপর গ্রাফটাকে শুরু করি। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল। এইবার আমি একটা কাজ করব, আমি একটা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি। তার আগে আমরা গাণিতিক সূত্রটাকে আরেকবার রিভাইজ করে নিই। আমাদের কি বলেছিলাম যে ভি ভ্যারিজাস 1/p। তাহলে এই ভ্যারিজাস যদি আমাকে তুলতে হয় তাহলে কি করতে হবে, একটা ধ্রুবক রাশি আনতে হবে। তাহলে এই যে ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা বলি কে। তাহলে আমি এই ভ্যারিজাস চিহ্ন তুলে ইকুয়াল সাইন আনতে হলে আমাকে একটা ভি কে দিয়ে আমি গুণ করলাম, যেটা কি আমাদের ধ্রুবক। তাহলে তার সাথে পড়ে রইল 1/p। এবার তার মানে কি হবে, পি ভি ইজ ইকুয়াল টু কে, পিটা এদিকে ভাগে ছিল ওদিকে গুণে পাঠিয়ে দিলাম। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে আমার প্রত্যেকটা ক্ষেত্রে পি আর ভি এর গুণফলটা কিন্তু সর্বদা একই দাঁড়াবে। তার মানে আমি বলতে পারি যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এটা অলরেডি আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। আর এই P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 এটা দিয়েই কি আমরা আমাদের অঙ্কগুলো সলভ করব। আমি আরেকবার জাস্ট ঝালাই করিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার একটা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনের আসো, যেটা আমাদের বলছে আমরা যদি একটা বেলুনকে ফোলাই তাহলে প্রথমে যখন বেলুনটা একদম চুপসানো আছে তখন কি তার আয়তনটা সর্বনিম্ন, তাই তো? আয়তন মানে কি, আয়তন মানে কতটা জায়গা দখল করছে, তাই তো? বেলুনটা তো এখন একদম চিপসে রয়েছে, তাহলে এইটুকুই তার আয়তন, তাই তো? তার মানে আয়তনটা আমাদের একদম কম। আচ্ছা, এখন কি আমাদের চাপটা বেশি না কম? দেখো চাপটাও আমার নেই, ভিতরে তো বায়ু নেই, তাহলে চাপটা দেবে কে? তাহলে কি চাপটাও সর্বনিম্ন। ভালো কথা। এইবার আমি এর ভিতরে বায়ু প্রবেশ করাচ্ছি, ঠিক আছে? আমি ফু দিয়ে হাওয়া ভরছি ভাবো, বা আমি মেশিন দিয়ে হাওয়া প্রবেশ করাচ্ছি। তাহলে যাই হোক, আমি এই বেলুনটাকে এবার ফোলাচ্ছি। ফোলালে তাহলে কি হবে, একসময় বেলুনটা যতটা ফুলতে পারতো সেটা ফুলে গেল, মানে ম্যাক্সিমাম ফুলে উঠলো। তার মানে এখন আমাদের কি আয়তনটা সর্বাধিক, তাই তো? তার মানে আমাদের কি হলো, আয়তনটা বৃদ্ধি পেল। এইবার আমাদের কি চাপ কমে যাবে না বাড়বে? দেখো যখন আমি বায়ু প্রবেশ করিয়েছি তাহলে পুরো গ্যাসটা কিন্তু ভিতরে চলে গেল। এখন দেখবে বেলুনটার কিন্তু চাপ বেশি, তুমি বেলুন ফুলিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দেখবে, দেখবে তুমি চাপ ফিল করতে পারছো। তার মানে আমাদের চাপটাও তো সর্বাধিক হয়ে গেল। এটা কেমন কথা হলো? আমি এক্ষুনি বয়লের সূত্রে বলছিলাম যে যখন আমাদের পি বাড়ে তখন ভি কমে, এবং আমি কি বলেছিলাম সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক বোঝানোর সময়, যে যখন আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তার মানে কি, যে পি যত গুণ বাড়ছে ভি তত গুণ কমবে, পি যত গুণ কমবে ভি তত গুণ বাড়বে, তাই তো? তার মানে আমাদের তো চাপ বেড়ে গেলে আয়তন কমে যাওয়ার কথা ছিল, বা আয়তন কমে যাওয়ার মানে চাপ বেড়ে যাওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু এখানে আমাদের আয়তনটাও বেড়ে গেল, চাপটাও বেড়ে গেল। এটা কেমন কথা? তাহলে কি আমাদের বয়লের সূত্র ভুল পড়লাম আমরা? আমি কিছু ভুল পড়িয়েছি? না। কেন? কারণ বয়লের সূত্রের ক্ষেত্রে আমরা একটা জিনিস বারবার বলছিলাম, কি বলছিলাম, যে এখানে কিছু ধ্রুবক পদ রয়েছে। আর সেই ধ্রুবক পদ বলতে আমি কি বলছিলাম, ভরকে বলছিলাম এবং উষ্ণতাকে বলছিলাম, তাই তো? আর এই ধ্রুবক পদ যে একটা শর্ত, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এইটা যদি স্যাটিসফাই না হয়, মানে ভর আর উষ্ণতা যদি সেম না থাকে, তারা যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে কিন্তু আমি বয়লের সূত্র প্রযোজ্যই করতে পারবো না, তাই তো? তাহলে আমি যখন এর ভিতরে আমি ফু দিয়ে বায়ু প্রবেশ করাচ্ছি বা মেশিন দিয়ে বায়ু প্রবেশ করাচ্ছি, তাহলে আমার যে গ্যাসের পরিমাণটা থাকছে বা বায়ুর পরিমাণটা থাকছে সেটা তো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি আমি বলতে পারি যে এর মধ্যে আমাদের যে বায়ুর ভর, সেই বায়ুর ভরটা ক্রমশ বৃদ্ধি পেয়েছে, ধ্রুবক নেই। আবার আমি যখন ফু দিচ্ছি, তুমি হাতে ফু দিয়ে দেখো, দেখো গরম লাগবে, তার মানে কি আমাদের উষ্ণতাটাও নিশ্চয়ই কিছুটা পরিবর্তন হয়েছে। তার মানে আমাদের যে গ্যাসের ভর এবং উষ্ণতা কনস্ট্যান্ট থাকা উচিত ছিল সেটা তো থাকেইনি। তার মানে আমি বলবো যে আমাদের ধ্রুবক পদটাই তো স্যাটিসফাই হয়নি। আমার ভরও ধ্রুবক থাকলো না, উষ্ণতাও ধ্রুবক থাকলো না। আমি যত ফু দিচ্ছি তত গ্যাস ভিতরে প্রবেশ করছে, তত কি আমাদের বায়ুর যে ভর সেই ভরটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বয়লের সূত্র কি এই কেসটাতে আদৌ খাটবে? খাটবেই না। তাহলে বয়লের সূত্র কিন্তু আমাদের প্রযোজ্যই না এই কেসটার জন্য। তাই জন্য আমাদের এরকম হলো যে আমার চাপটাও বাড়ছে, আয়তনটাও বাড়ছে, কারণ এটা কিন্তু অন্য কেস। এখানে আমি বায়ু প্রবেশ করাচ্ছি, তার মানে কি বায়ুর পরিমাণ বাড়ছে, তার মধ্যে অণু সংখ্যা বাড়ছে, বেশি পরিমাণ অণু ঢুকছে, আয়তনটার ভিতরে গিয়ে তার যে দেয়ালগুলো আছে দেয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছে, তার জন্য চাপ সৃষ্টি হচ্ছে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে পরীক্ষার হলে কি করে লিখতে হবে? পরীক্ষায় এরকম প্রশ্ন দেবে যে বেলুন ফোলানোর সময় আমাদের যে বেলুনের চাপ এবং আয়তন দুটোই বৃদ্ধি পায়, তাহলে এই ক্ষেত্রে কি বয়লের সূত্র লঙ্ঘিত হলো, বা এটা কি বয়লের সূত্রের কোনো ব্যতিক্রম? তাহলে আমাকে বলতে হবে যে না, একদমই না, এটা কোনো বয়লের সূত্রের ব্যতিক্রম না। আমরা বয়লের সূত্র যা পড়েছি ঠিক পড়েছি, কিন্তু বয়লের সূত্র প্রযোজ্য হওয়ার শর্তই ছিল যে এক্ষেত্রে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভরটা কিন্তু আমাদের ধ্রুবক পদ হতে হবে। কিন্তু বেলুন ফোলানোর সময় বেলুনের ভিতরের বায়ুর ভর কি আমাদের ধ্রুবক বা স্থির থাকে? থাকে না। বরং আমরা আরো বায়ু কি প্রবেশ করানোর জন্য ভেতরে যে বায়ুর ভর, সেই ভরটা কিন্তু আমাদের বাড়তেই থাকে, সাথে সাথে উষ্ণতারও পরিবর্তন ঘটে। তাহলে যেহেতু গ্যাসের ভর বা উষ্ণতা আমাদের ধ্রুবক পদ নয়, তাই বয়লের সূত্র কিন্তু এই ক্ষেত্রে আমাদের প্রযোজ্যই হবে না। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমাকে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, বুঝলাম। এবার আরেকটা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনে চলে আসি। সেই কোয়েশ্চেনটা হলো,
যে আমরা একটা জলাশয়ের ভিতরে একটা বুদবুদকে অবজার্ভ করলাম। বুদবুদ কি? জলের ভিতরে ধরো কোনো একটা জলাশয় দেখলাম, সেই জলাশয়ের মধ্যে একটা মাছ আছে, সেই মাছটা তার যে কার্বন ডাই অক্সাইড সেটা রিলিজ করলো, তাহলে ওটা একটা গ্যাস। ওই গ্যাসটা জলের ভিতর কিভাবে থাকবে? সেইটা একটা বুদবুদ তৈরি করে, একটা বাবেল তৈরি করে ফেলে, ঠিক আছে? বাবেল দেখেছো তোমরা সবাই। তাহলে বাবেলের ভিতর কি থাকে? বাবেলের ভিতর এক রকমের আমাদের গ্যাসই থাকছে, তাই তো? তাহলে আমি এই গ্যাসের ক্ষেত্রে আমি কি করতে পারি? আমার গ্যাসের সূত্রগুলোকে কাজে লাগাতে পারি। তাহলে এই গ্যাসের সূত্র দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করবো যে কেন একটা বুদবুদ যখন নিচের দিকে থাকে অর্থাৎ গভীরে থাকে তখন সেটা ছোট হয়, কিন্তু যত সে উপরের দিকে ওঠে তত কি তার আয়তন বৃদ্ধি পায়, সে কিন্তু বড় হয়ে যায়, ঠিক আছে? বড় হয়ে যাওয়া মানে আয়তন বৃদ্ধি পেয়ে যাওয়া। আয়তন মানে কি? কতটা জায়গা দখল করেছে, তাহলে এখন এই পুরো জায়গাটা দখল করেছে। আর আগে কোনটুকু জায়গা দখল করেছিল? আগে এইটুকু জায়গা দখল করেছিল, তাই তো? তাহলে এইটা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে যে কেন জলের গভীর থেকে যখন একটা বুদবুদ উপরের দিকে ওঠে তখন কিন্তু তার আয়তনটা বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্সপ্লেন করি। দেখো, আমাদের যখন একটা জলের বুদবুদ একদম নিচে রয়েছে, তাই তো? তাহলে এর ওপর কে চাপ দিচ্ছে? ধরো তোমার তুমি বসে আছো টেবিল চেয়ারে। এখন তোমার মাথার উপরে 10টা বই রেখে দিলাম আর তোমার কোলে আমি 5টা বই রেখে দিলাম। তাহলে তোমার মাথার উপর প্রেসার কে দেবে? কোলের ওপর থাকা 5টা বই নাকি তোমার মাথার উপর থাকা 10টা বই? অবশ্যই তোমার মাথার উপর চাপ দেবে তোমার মাথার উপর থাকা 10টা বই। তার মানে এই যে বুদবুদ, এই বুদবুদের উপর কে চাপ দেবে? এর ওপরে যারা আছে। তাহলে ওপরে কি আছে? ওপরে আছে আমার এতটা জলস্তম্ভ, তার মানে এই পুরো জলস্তম্ভটা এর ওপর চাপ দেবে। সাথে ওপরে রয়েছে আমাদের কি? বায়ুর চাপ। তাহলে কি? সেটা আমাদের একটা অ্যাটমসফেরিক প্রেসার। তার মানে আমি যদি বলি যে আমার এই বাবেলটার উপর কতটা চাপ আছে, তাহলে আমি বলবো যে একটা আমার বায়ুমণ্ডলীয় চাপ আছে, আর একটা আছে আমাদের ওয়াটার কলাম বা আমাদের জলস্তম্ভের চাপ, তাই তো? এইবার আমার কথা হচ্ছে যে এই বাবেলটা যখন এবার একটু উপরের দিকে উঠে এসছে, কি হয়েছে? বাবেলটা এবার নিচ থেকে উপরের দিকে উঠে এসছে, তাহলে এখন বুদবুদটা এই জায়গায় আছে। এখন এর উপর চাপ কে দেবে? নিচের জল নাকি উপরের জল? এর উপরে থাকা জল। তার মানে এখন শুধু এইটুকু জলস্তম্ভের চাপ পড়ছে না? হ্যাঁ, এইটুকু জলস্তম্ভের চাপ পড়ছে। তাহলে এমনি কমন সেন্স দিয়ে ভাবো যে আর কি, যখন আমি উপরের দিকে উঠবো তখন আমার জলস্তম্ভের চাপ কমবে না বাড়বে? তা তুমি এমনি কমন সেন্স দিয়ে বলতে পারবে যে যখন আমাদের হাইটটা কমে যাবে মানে জলস্তম্ভের উচ্চতা কমে যাবে, বা বলতে পারো জলস্তম্ভের গভীরতা কমে যাবে, ঠিক আছে, জলতলের গভীরতা কমে যাবে, তখন কি হবে? আমাদের চাপটা ডিক্রিজ হয়ে যাবে, তাই তো? তাহলে যদি আমাদের চাপটা কমে যায় তাহলে আমি বয়েলের সূত্র থেকে কি বলতে পারি? যে আমাদের আয়তন বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু এই কথাটা বলার জন্য মানে বয়েলের সূত্রর কথা আমি লাগানোর জন্য কি করতে হবে? আমাকে বলতে হবে যে আমি এই মানে বিভিন্ন জায়গায় যে জলটা রয়েছে তার উষ্ণতাটাকে আমি ধ্রুবক কনসিডার করছি, ঠিক আছে? তাহলে এই কথাটা কিন্তু আমার অ্যান্সারের মধ্যে মেনশন করতেই হবে। এবার তুমি বলবে যে আমি মানে এমনি কমন সেন্সই তো বললাম, কিন্তু আমি যখন লিখবো বা বলবো তখন আমি কি বলবো? তাহলে আমি বলবো যে আমি আগের দিনই পড়িয়েছিলাম যে আমাদের যে কোনো প্রবাহী, সেই প্রবাহীর চাপ, তার ফর্মুলাটা কি বলেছিলাম? তার ফর্মুলা বলেছিলাম আমাদের এইচ রোজি বা এইচ ডিজি, তাই তো? তাহলে এই যে এখানে রো, রো মানে কি? রো মানে হচ্ছে সেই প্রবাহীর ঘনত্ব। এখানে প্রবাহী বলতে কি আছে? আমাদের তরল হিসেবে আমাদের জল রয়েছে, তাই তো? তাহলে এই যে জল, সেই জলের ঘনত্ব তো একই থাকবে। জলের ঘনত্ব এখানে আর এখানে আমরা প্রায় একই ধরবো, ঠিক আছে, একই থাকবে মোটামুটি। আর আমাদের যে জি, জিটাও আমরা প্রায় প্রায় একই ধরে নেবো। 9.8 আমরা কনসিডার করে নিই যে ওটা আমাদের কি একই থাকছে। তাহলে আমাদের জি আর রো দুটোই তো আমাদের একই থাকছে মানে ধ্রুবক থাকছে। তাহলে আমি যখন বলবো যে আমাদের চাপটা এইচ রো জি, তার মধ্যে এই দুটো আমাদের ধ্রুবক পদ, তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি যে পি ভ্যারিজাস এইচ। তার মানে আমার জলস্তম্ভের উচ্চতা বা আমাদের যে গভীরতা সেটা যত কমবে, মানে যত উপরের দিকে উঠছে তত যত কমবে, তত কি আমাদের চাপটাও কমে যাবে। আর চাপ কমলে আয়তন বেড়ে যাবে। এটাই হচ্ছে কনসেপ্ট, যেটা আমাদেরকে এবার খাতায় গুছিয়ে লিখতে হবে। তাহলে খাতায় কেমন ভাবে লিখবো? তাহলে যখন প্রশ্ন করবে যে গভীর জলের তলদেশ থেকে বুদবুদ যখন উপরের দিকে উঠতে থাকে তখন তার আয়তন ক্রমশ কেন বাড়ে, এটা যুক্তি দিয়ে লিখতে বলবে, তখন আমি কি করব? তখন আমি তাহলে বলবো যে জলের বুদবুদের উপর চাপ জলস্তম্ভের চাপ এবং বায়ুস্তম্ভের চাপের ওপর নির্ভরশীল। এই দুটোর সমন্বয় করলে আমি কি বুদবুদের চাপটাকে কনসিডার করতে পারবো। গভীর জলের তলদেশ অপেক্ষা ওপরের দিকে জলের চাপ কি হবে? তাহলে কমতে থাকবে। কারণ বুদবুদ কি হবে? যত উপরের দিকে উঠবে তত তার উপরে থাকা জলস্তম্ভের চাপ জলের গভীরতার সাথে কি তত কমতে থাকবে, ঠিক আছে? এবং আমরা কি জানি? আমরা জানি যে তরলের চাপ তরলের গভীরতার সমানুপাতিক, যেটা এক্ষুনি বললাম যে আমাদের কি পি ভ্যারিজাস আমাদের এইচ, তাই তো? তাই বায়ুর বুদবুদ গভীর জলের তলদেশ থেকে উপরের দিকে উঠলে বুদবুদের উপর চাপ হ্রাস পায়। এবং জলের উষ্ণতা যদি আমরা সর্বত্র সমান ধরি, এই কথাটা ইম্পর্টেন্ট, উষ্ণতাকে আমাদের ফিক্স করতে হবে। তাহলে আমি বয়েলের সূত্রের কথা বলতে পারবো যে বয়েলের সূত্র অনুযায়ী বায়ুর বুদবুদ গভীর জলের তলদেশ থেকে উপর দিকে উঠলে তার আয়তন বৃদ্ধি পাবে। কেন? কারণ আমাদের চাপটা হ্রাস পায়। তাহলে যেই আমাদের এইচ কমে যাচ্ছে তাহলে আমাদের পি কমে যাবে, আর পি কমে গেলে কি হবে? আমাদের ভি বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে এটাই কিন্তু ছিল আমাদের কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি এইচটাকে বাড়িয়ে দিয়েছি কারণ এইচটাকে কমাতে হবে, ঠিক আছে? আমাদের কি উচ্চতাটা কমে যাচ্ছে। কিসের উচ্চতা? জলস্তম্ভের উচ্চতা। যখন এখানে ছিল তখন জলস্তম্ভের উচ্চতা কত? এতটা আছে। বা তুমি গভীরতা কনসিডার করতে পারো যে কতটা গভীরে রয়েছে এটা, ঠিক আছে? আচ্ছা, এই এইচটা আমি কি কনসিডার করি? যে আমার মাথায় কতটা স্তম্ভের জল রয়েছে বা কতটা স্তম্ভের কি আমার প্রবাহী রয়েছে, সেটা আমরা এইচ হিসেবে কনসিডার করি, ঠিক আছে?
তাহলে এটা গেল আমাদের কি বয়েলের সূত্র। এবার চলে আসবো আমরা আমাদের চার্লসের সূত্রের ক্ষেত্রে। তো চার্লসের সূত্র আমি একটু বোঝাই কি। দেখো চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা কাকে কাকে কনসিডার করব, তাকে আমি কনসিডার করব আমার আয়তন এবং আমাদের উষ্ণতা। তার মানে আমার সম্পর্কটা কাকে কাকে নিয়ে, আমার আয়তন আর উষ্ণতাকে নিয়ে। তাহলে কারা ধ্রুবক থাকবে, তাহলে আমাদের ভর ধ্রুবক রাখতে হবে এবং কাকে ধ্রুবক রাখতে হবে, আমাদের চাপ ধ্রুবক রাখতে হবে। তাহলে এইটা আমাকে বারবার বলে নিতে হবে যে আমাদের যেহেতু চার্লসের সূত্র আয়তন এবং আমাদের উষ্ণতার উপর নির্ভর করছে, তাই আমাদের ভর এবং চাপকে আমরা সমান রাখবো, তাই তো। আচ্ছা, তাহলে এবার জিনিসটা কি বলেছিল আমাদের চার্লস। চার্লস বলল যে আমি যদি 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো গ্যাসের উষ্ণতা আয়তনকে V0 ধরি, তাহলে আমি যখন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো না, তখন তার আয়তনটা কিভাবে বাড়বে, যা আয়তন ছিল তার সাথে আরো তার সাথে আরো 1/273 বৃদ্ধি পাবে। কার 1/273? প্রাথমিক চাপের। তার মানে কি বলবো যে 1/273 গুণ V0। বোঝা গেল? মানে আগে যতটা V0 ছিল তার সাথে কি হবে, আরো যুক্ত হবে ওই V0 এর 273 ভাগ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যখন 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো তাহলে কি হবে, তখন আমাদের V0 প্লাস এই যে V0/273 ছিল, আরো 1/273 অংশ বাড়বে। তার মানে V0/273 অংশ আরো যোগ হবে। তার মানে কি হয়ে গেল, এটা V0 প্লাস 2V0 ডিভাইডেড বাই 273। তাই তো। যখন আমি 3 ডিগ্রি সেলসিয়াস করবো তখন কি হবে, আগে 2 ডিগ্রি থাকার সময় ছিল কি V0 প্লাস 2V0 ডিভাইডেড বাই 273, তাহলে তার সাথে আরো V0/273 যোগ হবে। তাহলে হলে কত হলো, V0 প্লাস 3V0/273। তার মানে একটা জিনিস লক্ষ্য করো যে যখন 0 ডিগ্রি ছিল তখন ছিল V0, যেই আমি 1 ডিগ্রি বাড়ালাম তাহলে কি হয়ে গেল 1V0 বাই আমাদের 273। যখন 2 ডিগ্রি বাড়ালাম তাহলে কি হলো 2V0 বাই 273। যখন 3 ডিগ্রি বাড়ালাম তাহলে কি হলো 3V0 বাই 273। তার মানে আমি যদি বলি যে আমার 0 ডিগ্রি সেলসিয়াসে আমার আয়তনটা V0, তাহলে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে কত হবে, তখনকার আয়তনটাকে আমি যদি VT বলি তাহলে সেটা হবে V0 যোগ V0 T ডিভাইডেড বাই 273। দেখো যখন আমি বলছিলাম 1 ডিগ্রি তখন কি বলছিলাম V0 গুণ 1 ডিভাইডেড বাই 273। যখন 2 বলছিলাম তখন কি বলছিলাম 2 গুণ V0 বাই 273। যখন 3 ডিগ্রি বলছিলাম তখন কি বলছিলাম 3 গুণ V0 বাই 273। তাহলে আমি যে কোনো একটা, যেরকম আমরা অঙ্কে ধরি না XYZ, তাহলে আমি 14 ডিগ্রির জন্য বার করতে পারি, আমি 15 ডিগ্রির জন্য বার করতে পারি। তাহলে নির্দিষ্ট একটা ফর্মুলা বানাতে গেলে আমি একটা T ডিগ্রি কল্পনা করলাম, তাহলে ওই T ডিগ্রি সেলসিয়াসে আমি যখন আয়তন বার করতে যাবো তাহলে কি করবো, T এর সাথে V0 গুণ করে দেবো। তাহলে এটাই হয়ে গেল আমাদের ফর্মুলা। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্র। ঠিক আছে। এবার এখান থেকে আমি এটাকে মডিফাই করতে পারি যে V0 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে রইলো এখানে V0 থেকে V0 কমন নিচ্ছি, মানে V0 কে V0 দিয়ে ভাগ করতে হয়, তাহলে V0 কে V0 দিয়ে ভাগ করলে 1, আর এটাকে আমি যদি V0 দিয়ে ভাগ করি তাহলে V0 T বাই 273, তাকে V0 দিয়ে ভাগ করলাম তাহলে কি V0 V0 কেটে গেল, পড়ে রইলো কি T বাই 273। তাই তো। তাহলে এটা হলো তো আমাদের ফর্মুলা। ফর্মুলাটা তাহলে কি, VT ইজ ইকুয়াল টু V0 1 প্লাস T বাই 273। ঠিক আছে। এইবার কথাটা হচ্ছে এখানে কি শুধু প্লাসই থাকবে, না, কি হবে দেখো, যদি আমি বলি যে, আমি একটা স্লাইড কপি করে নিই একটু, জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, আমি যদি এবার বলি যে আমি 273 কমাচ্ছি, কি কমাচ্ছি, আমি আরেকবার শুরু থেকে একটু বলি। ধরো আমার 0 ডিগ্রি সেলসিয়াসে আমাদের আয়তনটা কত ছিল V0, এখন আমি 1 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দিলাম তাহলে কি হবে, তাহলে কিছুই হবে না, V0 থেকে কি হবে V0 বাই 273 কমে যাবে। যদি 2 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দিই তাহলে কি হবে, V0 থেকে আমার V0 বাই 273 তো কমেই ছিল, আরো V0 বাই 273 কমে গেল। আমার যখন 3 ডিগ্রি সেলসিয়াস আমি কমাবো তাহলে কি হবে, V0 থেকে, তাহলে এটা করলে কত হলো, তাহলে V0 মাইনাস 2V0 বাই 273। তাহলে 3 ডিগ্রি কমালে কি হবে, একবারে বলি 3V0 বাই 273। তার মানে আমি যদি T ডিগ্রি সেলসিয়াস কমাই তাহলে তখন VT কত বলবো, তাহলে বলবো V0 1 মাইনাস T বাই 273। তার মানে আমি যদি T ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে আমি এখানে প্লাস বসাবো, আর যদি আমি T ডিগ্রি সেলসিয়াস কমাই তাহলে কি করব, যেই আমি T ডিগ্রি সেলসিয়াস কমাচ্ছি তাহলে আমি এখানে মাইনাস বলবো, আর যদি T ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে আমি কি বলবো, এখানে প্লাস বলবো। তাহলে আমি এটারই ফর্মুলা একবারে কি লিখতে পারি, এটার ফর্মুলা আমি লিখতে পারি যে V প্লাস মাইনাস T, অর্থাৎ যদি আমি প্লাস করি তাহলে প্লাস বসাবো, যদি মাইনাস করি তাহলে মাইনাস বসাবো। সেটা হবে আমাদের V0 1 প্লাস মাইনাস T বাই 273। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যখন আমি T ডিগ্রি সেলসিয়াস বাড়াবো মানে প্লাস করছি তখন আমি এখানে প্লাস বসাবো, আর যখন আমি T ডিগ্রি সেলসিয়াস কমাবো তখন আমি এখানে মাইনাস বসাবো। ঠিক আছে। তাহলে আমি একবারে লেখার নিয়ম হচ্ছে এটা, আর এটাই হচ্ছে কি আমাদের চার্লসের সূত্র। ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। বোঝা গেল, যেখানে V0 কি, V0 হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াসে ওই গ্যাসের আয়তন, আর VT কি আমাদের T ডিগ্রি সেলসিয়াসে ওই গ্যাসের আয়তন। এই ক্ষেত্রে শর্ত কি, শর্ত হচ্ছে আমার গ্যাসের চাপ এবং গ্যাসের ভর সেটা আমাদেরকে স্থির রাখতে হবে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে চাপ স্থির রেখে এই বিক্রিয়াটা আমাকে করাতে হবে। ঠিক আছে। আচ্ছা, এইবার
এটা আমি ভাষায় কি করে দিব, তাহলে ভাষায় বলবো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি বৃদ্ধিতে বা হ্রাসে ওই গ্যাসের 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। বোঝা গেল? যখন আমি 1 ডিগ্রি সেলসিয়াস কি বাড়াবো তখন কি 1/273 অংশ বাড়বে, যখন আমার 1 ডিগ্রি সেলসিয়াস কমাবো তখন কি আয়তন আমার 1/273 অংশ হ্রাস পাবে। কার 1/273 অংশ? 0 ডিগ্রিতে তার যে আয়তন ছিল তার অংশ। বোঝা গেল? তাহলে এটাই কিন্তু আমাদের চার্লসের সূত্র। ঠিক আছে, এবার চলে আসি আমরা পরম শূন্য উষ্ণতাতে। এবার এই পরম শূন্য উষ্ণতা আবার কি জিনিস? আচ্ছা, পরম শূন্য উষ্ণতার কথা ভুলে যাও। তুমি একটা কথা বলো যে আমি যদি কখনো -273 ডিগ্রি সেলসিয়াসে তোমাকে গ্যাসের আয়তন বার করতে দিই, এবার তুমি করতে পারবে? হ্যাঁ পারবো। কি করে পারবো? আমি বলবো যে আমার VT ইজ ইকুয়াল টু, আমি ফর্মুলা জানি 1 + T/273, এইটা। তাহলে আমি কি করব? আমি শুধু, আমাকে বলে দিয়েছে তো যে টি এত, যখন আমি বলছি তখন আমার কি আয়তনটা বার করতে, মানে ভিটি এর মান বার করতে, তাই তো? তাহলে আমাকে এই টি এর জায়গায় -273 বসাতে হবে, ব্যাস আমি বসিয়ে দেবো। তাহলে আমি কি করবো? ভিটি ইজ ইকুয়াল টু V0 1 প্লাস, এখানে কত আছে প্লাস, এখানে টি এর জায়গায় -273, তাহলে বসিয়ে দিলাম -273, আর এখানে কত রইলো 273 রইলো। তাহলে দেখো 273 কেটে যাচ্ছে, তার মানে কি 1 প্লাসে মাইনাসে কত হলো মাইনাস, তাহলে 1 - 1, তাহলে 1 - 1 করলে কত হবে? V0 গুণ 0, তার মানে কত আসলো? 0। তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে আমার VT মানে আয়তন, সেটা আমাদের কত আসলো? 0 আসলো। তার মানে আমি বলতে পারি যে T যখন আমাদের -273 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন যে কোনো গ্যাসের যে আয়তন সেই আয়তনটা কিন্তু আমাদের শূন্য হয়ে যাবে। তার মানে এটা এমন একটা স্পেশাল উষ্ণতা যে উষ্ণতায় গেলে কোনো গ্যাসের আয়তন কিন্তু তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। সত্যি কি হতে পারে? না, কারণ এই উষ্ণতায় পৌঁছানোর আগে, এটা তো খুবই কম উষ্ণতা, 0 ডিগ্রি সেলসিয়াসেই তুমি ঠান্ডায় মরে যাবে। তাহলে একটা গ্যাসকে যখন আমি -273 ডিগ্রি সেলসিয়াসে নিতে চাইবো, সেই -273 যাওয়ার অনেক আগেই সে তরলে পরিণত হয়ে যাবে। আর এগুলো তো গ্যাসের সূত্র, এগুলো তো তরলের সূত্র না। তাহলে তরলের ক্ষেত্রে তো আর আমাদের চার্লসের সূত্র প্রযোজ্য হবে না। তাহলে তরলে যেই পরিণত হয়ে যাবে তারপরে তো আর এই সূত্রটা আমি লাগাতে পারছি না। তাহলে আমাদের কিন্তু যে গ্যাসটা থাকবে সেই গ্যাসটা -273 এর অনেক আগেই তরলীভূত হয়ে যাবে। ঠিক আছে, লিকুইফিকেশন হয়ে যাবে তার। বোঝা গেল? তাহলে কেন আমি পড়ছি? এটা আমাদের একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, যেটা আমরা ম্যাথামেটিক্যালি সলভ করছি, যে এই উষ্ণতা থাকলে তাত্ত্বিকভাবে আমাদের গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তাহলে এটাকেই আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রার মান কত? মানটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, অ্যাকিউরেট মান হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা এটাকেই আমরা বলে দিই 0 কেলভিন। ঠিক আছে, আচ্ছা, এবং এটাকে যদি আমি ফারেনহাইটে বার করতে যাই তাহলে কত আসবে? -459.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা যেটা আমি করে দিলাম সেটা এখানে করা রয়েছে। সংজ্ঞা যদি বলে তাহলে কি বলবো? যে তাপমাত্রায় তাত্ত্বিকভাবে, তাত্ত্বিকভাবে কেন? কারণ সত্যি সত্যি আদৌ হয় না। ঠিক আছে, গ্যাসের আয়তন শূন্য হয় তাকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা। এর মানটা কত? -273.15 ডিগ্রি সেলসিয়াস। তুমি -273 ডিগ্রি সেলসিয়াস লিখলেও তোমার কোনো ক্ষতি নেই। ঠিক আছে, বাস্তবে এই তাপমাত্রার অনেক আগেই গ্যাস তরল হয়ে যায়, এবং তরলের ক্ষেত্রে কি, তরলের ক্ষেত্রে আমাদের চার্লসের সূত্র প্রযোজ্য নয়। তাহলে কি বলবো? যে তরলের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য নয়। ঠিক আছে, তাহলে যদি কখনো কোয়েশ্চেন করে যে পরম শূন্য তাপমাত্রার কি বাস্তব অস্তিত্ব রয়েছে, তাহলে আমাকে বলতে হবে যে এই তাপমাত্রায় পৌঁছানোর আগেই বাস্তবে গ্যাসগুলো কি তরলীভূত হয়ে যায়, এবং তরলের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য নয়। তাই এটা কিন্তু একটা তাত্ত্বিক ধারণা, এর কোনো বাস্তব রূপান্তর সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এটুকুই গুছিয়ে বললে হয়ে যাবে। এই গ্রাফটা আমরা পরে অ্যানালাইসিস করব। এবার তাহলে উষ্ণতার পরম স্কেল কি? পরম স্কেল কিছুই না, এই যে -273 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কি করব? 0 কেলভিন ধরবো, করে আমি যে স্কেলটা তৈরি করব সেই স্কেলটাকে আমরা বলবো কি? আমাদের উষ্ণতার পরম স্কেল। অর্থাৎ উষ্ণতার পরম স্কেল বলতে কার কথা বোঝানো হয়? আমরা কেলভিন স্কেলের কথা বোঝাই। ঠিক আছে, তাহলে কেলভিন স্কেলকে আমরা কি বলে থাকি? আমাদের পরম স্কেল। এবং কেলভিন স্কেলের যে উষ্ণতা তাকে আমরা কি বলে থাকি? পরম উষ্ণতা, যাকে আমরা কিন্তু বড় হাতের টি দিয়ে ডিনোট করব। ঠিক আছে, আচ্ছা এবার আহ এখানে একটা কথা লেখা আছে দেখবে, চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। এই সর্বনিম্ন কাল্পনিক উষ্ণতাকে পরম শূন্য বা শূন্য ধরে উষ্ণতার প্রতি ডিগ্রির ব্যবধানকে সেলসিয়াসের 1 ডিগ্রির ব্যবধানের সমান ধরে উষ্ণতার যে স্কেল প্রণয়ন করা হয় তাকে উষ্ণতার পরম স্কেল বলা হয়। এখানে আমার কথা হচ্ছে যে এই লাইনটা কেন বললো যে উষ্ণতার প্রতি ডিগ্রির ব্যবধানকে সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রির ব্যবধানের সমান ধরা হয়েছে, সেটা আমি বোঝাতে চাই। দেখো আমি একটা যদি বলি যে আমার 10 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, আমি আগের দিন শিখিয়েছি কি 273 এর সাথে যোগ করতে, তাহলে 273 এর সাথে 10 যোগ করলে কত হবে? 283 কেলভিন। ঠিক আছে, এইবার আমি যদি বলি 20 ডিগ্রি সেলসিয়াসকে কনভার্ট করে দেখো, তাহলে কি করবো? 20 সাথে 273 যোগ করবো, তাহলে কত হবে? 293 কেলভিন, তাই তো? তাহলে আমাকে বলো যে ডিগ্রি সেলসিয়াসে যদি তার তাপমাত্রার ব্যবধান বলি, ব্যবধান মানে কি কতটা পরিবর্তন হচ্ছে, তাহলে 10 থেকে 20 হচ্ছে মানে কি 20 বিয়োগ 10, 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হয়েছে, তাই তো?
এবং আমি যদি বলি যে কেলভিন স্কেলে কতটা পরিবর্তন হলো, তাহলেও কি বলবো, 283 ছিল 293 হয়েছে, তাহলে 293 থেকে 283 বাদ দিলে কত হবে, 10 কেলভিন। তাহলে দেখো আমাদের ব্যবধানটা কিন্তু একই থাকলো, এখানেও 10 ঘর পরিবর্তন হয়েছে, এখানেও 10 ঘর পরিবর্তন হয়েছে। আর যে কোনো উষ্ণতার স্কেলে, এটা যদি ফারেনহাইট স্কেলে হতো, তার ব্যবধান কিন্তু সবসময় সেম থাকে। এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা তোমাদের তাপ চ্যাপ্টারে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে উষ্ণতার যে কোনো স্কেলে তোমাদের যে তাপের ব্যবধান আছে, তাপমাত্রার ব্যবধান আছে, এই তাপমাত্রার ব্যবধানটা কিন্তু একই থাকবে, তাপমাত্রাটা আলাদা হবে। এখানে 10 ডিগ্রি সেলসিয়াস পাচ্ছি, এখানে 273 কেলভিন পাচ্ছি, তাহলে তাপমাত্রাটা কি সেম না, তাপমাত্রাটা প্রত্যেক স্কেল বিশেষে আলাদা হবে, কিন্তু তাপমাত্রার পার্থক্য কি একই, হ্যাঁ তাপমাত্রার পার্থক্য এখানেও 10 এখানেও 10। তাহলে যে কোনো স্কেলে কিন্তু তাপমাত্রার পার্থক্যটাকে বা ব্যবধানটাকে আমরা একই কনসিডার করি। ঠিক আছে, বিজ্ঞানী লর্ড কেলভিনের নাম অনুযায়ী এটা আমরা কি কেলভিন স্কেল দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা তোমরা জেনে রাখার জিনিস। ব্যাস, এবার তাহলে উষ্ণতার পরম স্কেল থেকে আমাদের কনভার্জন আগের দিন আমি শিখেছি যে ডিগ্রি সেলসিয়াসে আমরা যে তাপমাত্রা ধরি তাকে কি আমি ছোট হাতের টি বলি, আর আমাদের কেলভিন স্কেলে বা পরম স্কেলে আমরা তাকে কি বলি, বড় হাতের টি বলি। ঠিক আছে, এবার আমি যদি ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের কেলভিনে যেতে চাই, তাহলে কি করতে হবে, প্লাস 273 করতে হবে। ঠিক আছে, অর্থাৎ টি এর সাথে আমি যদি 273 যোগ করি তাহলে বড় হাতের টি পাবো। এবং যদি আমি এর উল্টো করতে চাই, যে আমি বড় হাতের টি থেকে ছোট হাতের টিতে আসতে চাই, অর্থাৎ কেলভিন থেকে সেলসিয়াসে করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, -273 বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। কি করে কাজে লাগাবো, আমরা চার্লসের সূত্রের একটা বিকল্প রূপ পড়বো। বিকল্প রূপ কি, দেখো আমাদের ভিটি ইজুকাল টু, আমি কি পড়লাম, চার্লসের সূত্র ভি নট 1 প্লাস টি বাই 273, এটাই পড়লাম আমরা, তাই তো। তাহলে আমাকে একটা কথা বলো যে ভিটি, এখানে ভি নট থাকলো, আমি কি এখানে 273 কে লসাগু করতে পারি, হ্যাঁ করতে পারি। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে 273, আর এখানে কত আসবে, টি আসবে, তাহলে লসাগু করে এটা পেয়ে গেলাম। এইবার আমাকে একটা কথা বলো, এই যে আমাদের টি প্লাস 273 এটা কি, এই যে আমরা এক্ষুনি বললাম টি প্লাস 273 মানে বড় হাতের টি, তার মানে আমাদের এই যে ছোট হাতের টি মানে কি, ছোট হাতের টি মানে আমাদের ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, আর বড় হাতের টি মানে কি আমাদের কেলভিন স্কেলের তাপমাত্রা। তার মানে কিছুই না, এইটাকেই আমরা বলতে পারি যে এটা বড় হাতের টি অর্থাৎ কেলভিন স্কেলের তাপমাত্রা, তাই তো। তাহলে এটা আমাদের ফর্মুলা পেয়ে গেলাম। এবার আমাকে একটা কথা বলো, এই যে ভি নট, ভি নটটা কি, ভি নটটা হচ্ছে আমাদের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন, তাই তো। আর এদিকে 273 কি একটা সংখ্যা, তাহলে এই যে দুজন আছে, এই দুজন কি, এই দুজন কিছুই না, এই দুজন একটা ধ্রুবক। ঠিক আছে, কি বলবো, যে এই দুজন একটা ধ্রুবক পদ। কেন ধ্রুবক, ধ্রুবক মানে কি, যে চেঞ্জ হয় না। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে তার আয়তনটা ধ্রুবকই তো থাকবে, নির্দিষ্ট পরিমাণ করছি আমরা। আমরা তো এই যে চার্লসের সূত্র কাজে লাগাই, তখন কি আমাদের এন এবং টি, পি, এটা কি আমাদের ধ্রুবক থাকে, তাই তো। তার মানে কি, গ্যাসের পরিমাণ এবং যে গ্যাসের চাপ সেটা আমরা ধ্রুবক রাখি। তাহলে নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসে একটা নির্দিষ্ট পরিমাণ হবে, এবং 273 তো একটা নাম্বার, তাহলে এরা তো আমাদের ধ্রুবক। তাহলে ধ্রুবককে আমি যদি হাঁটিয়ে দিই, তাহলে আমাদের এই যে সমান চিহ্ন সেটা কি হয়ে যায়, সমান চিহ্নটা কিন্তু আমাদের ভ্যারিজাসে পরিণত হয়ে যায়। তাহলে কি বলবো, ভি ভ্যারিজাস বড় হাতের টি, আর এটাই হচ্ছে আমাদের কি, চার্লসের সূত্রের বিকল্প রূপ। তাহলে এটাই হয়ে গেল আমাদের চার্লসের সূত্রের বিকল্প রূপ। বোঝা গেল। তাহলে আমি কিন্তু এখান থেকে বলতে পারি যে v ইজ ইকুয়াল টু কে ইন্টু টি, অর্থাৎ আমি বলতে পারি যে v বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটা কিন্তু হয়ে গেল আমাদের গাণিতিক রূপ, যে v আর t এর ভাগফল যখন আমরা বার করব, কোন টি, বড় হাতের টি অর্থাৎ কেলভিন টি, অর্থাৎ আমাদের পরম উষ্ণতা, সেটা কিন্তু সবসময় একটা ধ্রুবক হবে। যেরকম বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে p আর v এর গুণফলটা আমাদের ধ্রুবক আসে, আমরা চার্লসের সূত্রের ক্ষেত্রে করব যে v আর t এর ভাগফলটা আমাদের সবসময় ধ্রুবক থাকে। বোঝা গেল। তাহলে এটুকুই কিন্তু আমাদের পার্থক্য থাকলো। আর এই যে সূত্রটা আমরা প্রণয়ন করলাম যে ভি ভ্যারিজাস টি, এটাকেই আমরা বলে থাকি আমাদের চার্লস সূত্রের বিকল্প রূপ। ঠিক আছে, এখানে সেটা লেখা আছে। তাহলে কি বলবো, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে বা পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক। কি পেলাম আমরা পেলাম ভি ভ্যারিজাস টি। তাহলে ভি ভ্যারিজাস টি মানে কি, ভি ভ্যারিজাস টি মানে ভি ইজ ইকুয়াল টু কে টি, ভ্যারিজাস তুললে আমাকে ইকুয়াল সাইন দিতে হয়। এবং আমি কি বলতে পারি তাহলে, যে ভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে আমি কি বলতে পারি, যে ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই টি টু। এই যেটা বললাম আমরা, এইটাকেই আমরা কি অঙ্ক করার জন্য কাজে লাগাবো। বোঝা গেল সমস্তটা। তাহলে এই জিনিসগুলোই কিন্তু এখানে সুন্দর করে নোট ডাউন অলরেডি করা আছে, তাই আমি আর এই ঘিজিমিজি করলাম না, আমার সুন্দর হাতের লেখা দিয়ে আমি এগুলোকে ইরেজ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, টিটা কি, টিটা আমাদের কেলভিন স্কেলের উষ্ণতা। ঠিক আছে, আচ্ছা, এবার যখন আমরা ডিগ্রি সেলসিয়াসের কথা বলছি, তখন কিন্তু আমরা ভিটি ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস টি বাই 273 এই ফর্মুলাটাকে কাজে লাগাচ্ছি, যেটা কিন্তু আমাদের চার্লস ল লিখতে বললে আমরা লিখবো। যদি পরীক্ষায় বলে চার্লস সূত্রের বিবৃতি লেখো, তাহলে কিন্তু এইটার বিবৃতি লিখতে হবে, যেটা আমরা প্রথমে পড়িছিলাম। আর যদি আমরা কেলভিন স্কেলের কথা বলি, কেলভিন স্কেল বললে তখন আমি কি করব, তখন আমি এইটার কথা বলবো, অর্থাৎ আমি তখন এই ফর্মুলা লাগাবো, যে ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই টি টু। কোনটা আমাদের চার্লস সূত্রের বিকল্প রূপ, চার্লস সূত্রের বিকল্প রূপ কিন্তু এইটা, যেটা আমরা কেলভিন স্কেলের জন্য বের করছি। এখানে টি মানে কি, এখানে টি মানে হচ্ছে আমাদের পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার।
ঠিক আছে। আর ছোট হাতের টি মানে কি, ছোট হাতের টি মানে আমাদের ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই পার্থক্যটা কিন্তু আমাদেরকে জানতে হবে যে কখন কোনটা আমি ব্যবহার করব। এবার আমাদেরকে গ্রাফ করতে বলে। গ্রাফ কি? আচ্ছা, চার্লসের সূত্র অনুযায়ী কি কি স্থির থাকে? আমাদের যে গ্যাসের পরিমাণ, অর্থাৎ আমরা মোল সংখ্যা বলতে পারি, ভর বলতে পারি, ঠিক আছে, এবং গ্যাসের যে চাপ সেটা কিন্তু আমাদের ধ্রুবক থাকতে হয়। তাহলে এটা আমি আগে উল্লেখ করে নিলাম। এইবার আমি যদি আমাদের ভিটি এর সাথে আমাদের যে উষ্ণতা সেটার গ্রাফ প্লট করি, তাহলে আমরা সবাই জানি যে আমাদের -273 ডিগ্রি সেলসিয়াস, সেখানে গিয়ে কি আমাদের আয়তনটা শূন্য হয়। তাহলে গ্রাফটা কিন্তু আমাদের এখান থেকে স্টার্ট হবে, এরকম ভাবে চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি মূলবিন্দুগামী সরলরেখা? নয়। এই গ্রাফগুলো কেন আসলো, কিভাবে আসলো, এগুলো ডিটেলস আমি পড়াবো। এখানে আমরা একটা y = mx + c এর করি, ঠিক আছে। vt = কি আছে, v0 + v0t/273, তাই তো? তাহলে আমি যদি এখান থেকে একটা জিনিস করতে চাই, যে আমি এখানে টিটাকে এক্স ধরলাম আর এটাকে ওয়াই ধরলাম, তাই তো? এটাকে যদি আমি ওয়াই ধরি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের এম, আর এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে y = mx + c, তাহলে সরল রেখার সমীকরণ আসলো। এবং y থেকে কাকে রাখবো, vt কে, x এ কাকে রাখবো, t কে। এইটা কি আসবে, এটা হচ্ছে আমাদের স্লোপ। তার মানে এখান থেকে আমি যদি এটা ট্যান থিটা করি, তাহলে কি আমাদের v0/273 আসবে। আর এই জায়গাটা যে ইন্টারসেপ্ট করলো, এটা কি, এটা হচ্ছে আমাদের v0, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে আমার কতটা আয়তন থাকছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই জিনিসগুলো আমি পরে বোঝাবো যে কি করে আমাদের সরলরেখার সমীকরণ বোঝে বা কিছু, কারণ আমি জানি যে অর্ধেক স্টুডেন্ট সরলরেখার সমীকরণ বুঝতে জানে না, ঠিক আছে। তো আমি একদম শেষে গ্রাফের একটা ডেডিকেটেড সেশন দেবো, সেখানে আমি এগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে, তাই কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, এবার যদি আমাকে গ্রাফ প্লট করতে বলে ভি এর সাথে বড় হাতের টি এর, অর্থাৎ কেলভিন স্কেলের উষ্ণতা, তখন কি করব? তা আমরা জানি যে ভি ভ্যারিজেস টি, আর সমানুপাতিক সম্পর্ক থাকলে আমি কি বলেছি, সমানুপাতিক সম্পর্ক থাকলে আমি বলেছি যে আমাদের গ্রাফটা আমি মূলবিন্দুগামী সরলরেখা বলবো। তাহলে এটা কেমন হবে, এটা হবে আমাদের মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের গ্রাফ এরকম হয়ে গেল, যে যখনই দেখবো আমরা সমানুপাতিক আছে তখন মূলবিন্দুগামী সরলরেখা, যখনই দেখবো ব্যস্তানুপাতিক আছে তার মানে কি, সমপরাবৃত্ত, ঠিক আছে। এগুলোই তোমাদের বেশি কাজে লাগে। তাহলে প্রকৃতি আমি এখানে লিখে দিয়েছি, প্রকৃতি একবার ভালো করে পজ করে দেখে নিতে পারো, বাকি আমি বুঝিয়ে তো দিলামই, তো বাদ দিলাম, ঠিক আছে। আচ্ছা, পিটি আমি পরে দেখাবো। গ্রাফ এটা কি, এটা হচ্ছে আমাদের বড় হাতের টি, ছোট হাতের টি বলেছে, ঠিক আছে। এটা ছোট হাতের টি হবে, আর এটা ডিগ্রি সেলসিয়াস থাকবে, ঠিক আছে। আর যখন বড় হাতের টি বলবে, এখানে কি বলেছে, এখানে দেখো বড় হাতের টি কেলভিনে বলেছে, তখন আমাদের ভ্যারিজেস থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞাসা করি। ধরো তুমি তোমার বাড়ি থেকে বেরিয়েছো, এবার বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর গেলে তোমার টায়ারটা বাস্ট করে গেল, টায়ার পাংচার হয়ে গেল, কেন হলো? ভালো করে ভাবো, চার্লসের সূত্র দিয়ে ভাবতে পারবে। চার্লসের সূত্র কাদের কাদের মধ্যে সম্পর্ক, গ্যাসের আয়তন আর গ্যাসের উষ্ণতা দিয়ে। তাহলে এইভাবে মাথায় কাজে লাগাও, পজ করো, ভেবে দেখো আগে একবার, তারপর যদি মাথায় না আসে তারপর আমার কথা শোনো। দেখো, তুমি যখন এই সাইকেলটা চালাচ্ছ, তখন কি হচ্ছে, সাইকেলটা আমাদের এই রাস্তায় ঘষা খাচ্ছে, তার মানে ঘর্ষণ হচ্ছে। তাছাড়া রাস্তাটাও কিছুটা উত্তপ্ত, তার মানে কি হচ্ছে, আমাদের এই যে টায়ারের কি উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এই তো। তাহলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এবার উষ্ণতা বৃদ্ধি পেলে তাহলে আমি চার্লসের সূত্রে কি বলতে পারি, আমি বলতে পারি যে তাহলে আমাদের আয়তন বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের যে টিউবের একটা নির্দিষ্ট যে এক্সপ্যান্ডিবিলিটি সেটা আছে, তো মানে ওটা তো একটা নির্দিষ্ট আয়তনেই প্রসারিত হতে পারে, তার বেশি তো প্রসারিত হতে পারবে না। একটা টিউব যতটা ফুলতে পারে ততটাই তো ফুলবে, তার বেশি তো ফুলতে পারবে না। তাহলে তার থেকেও যদি বেশি ফুলে যায় কখনো, ঠিক আছে, বেশি উত্তপ্ত হয়ে যায় টায়ারটা, ওই জন্য আমরা রোদের মধ্যে যদি টায়ার রেখে দিই, তাহলে অনেক সময় টায়ার বাস্ট করে। তাহলে কি হচ্ছে, যদি সেই আয়তনটা অতিক্রম করে যায়, তখন কি হবে, টায়ার ফেটে যাবে তোমার। বোঝা গেল? তাহলে সেটাকেই কিন্তু আমরা এখন ভাষায় দেখবো যে কিভাবে লিখতে হয় পরীক্ষায়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন দেয়, সাইকেল নিয়ে তুমি স্কুলের পথে বেরোলে, কিছু দূর যাওয়ার পর সাইকেলের টিউব ফেটে গেল, তাহলে এমন কেন হলো, তাহলে আমি কি করে ভাষায় লিখবো? সাইকেল নিয়ে স্কুলের পথে চলার সময় টিউব ফেটে যাওয়ার ঘটনাটা সম্পূর্ণভাবে গ্যাসের আচরণ দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি। চলার সময় টিউবের ভেতরের বাতাস ঘর্ষণ, রাস্তার তাপ, সূর্যের তাপ ইত্যাদিতে উষ্ণ হয়ে যায়, মানে কি তার উষ্ণতা বাড়ে। তাহলে উষ্ণতা বাড়ার ফলে টিউবের ভেতরের যে গ্যাস অণুগুলো থাকে তার গড় গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে তারা টিউবের ভেতরের দেয়ালে আরো ঘন এবং জোরে জোরে কি সংঘর্ষ করে। যত তাদের গড় গতিশক্তি বৃদ্ধি পাবে, তত কি তারা কি ধাক্কা খাবে, তাহলে কি ওই যে টিউব রয়েছে, টিউবটার কি দেয়ালে কি তারা ধাক্কা খাচ্ছে। সাথে আমরা বলতে পারি যে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপটা আমাকে উল্লেখ করতে হবে, কারণ আমাদের চার্লসের সূত্রের কন্ডিশনটা কি ছিল, যে আমাকে গ্যাসের যে পরিমাণ এবং গ্যাসের যে চাপ সেটাকে কিন্তু স্থির রাখতে হবে। গ্যাসের আয়তন উষ্ণতার সাথে সমানুপাতিক, তাহলে টিউবের আয়তন কি প্রায় স্থির। কিন্তু এই যে আয়তন আমাদের বৃদ্ধি পাচ্ছে কেন, কারণ আমাদের কি উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেই আমাদের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের গ্যাসের আয়তনটা তো বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা যতটা গ্যাস ভরেছি, যতটা বায়ু ভরেছি আমাদের টিউবের মধ্যে, সেইটার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইটা যেহেতু বৃদ্ধি পায়, তাহলে এই বৃদ্ধির প্রবণতা বাস্তবে প্রকাশ পায় চাপ বৃদ্ধির মাধ্যমে। ফলস্বরূপ কি হয়, আমাদের টিউবের ভেতরের চাপটা সহনসীমা ছাড়িয়ে গেলে দুর্বল অংশ দিয়ে টিউবটা ফেটে যায়। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কিন্তু আমাদেরকে ভাষায় উত্তরটা গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। তাহলে সব বুঝলাম।
এবার চলে আসি আমাদের চার্লস ও বয়েলের সমন্বিত রূপের ক্ষেত্রে। তাহলে এবার চার্লস আর বয়েলের সমন্বিত রূপ, তার মানে কি, আমরা বয়েলের সূত্র ধরবো, চার্লসের সূত্র ধরবো, তাদেরকে কম্বাইন করে দেবো। তাহলে বয়েলের সূত্রে আমরা কি পড়েছিলাম? বয়েলের সূত্রে পড়েছিলাম আমরা ভি ভ্যারিজাস 1/p, যখন গ্যাসের ভর এবং তাপমাত্রা কি স্থির। আবার চার্লসের সূত্রে আমরা কি বললাম? ভি ভ্যারিজাস বড় হাতের টি, বিকল্প রূপে দেখলাম। তাহলে তখন কন্ডিশন কি ছিল? ভর আর চাপটা স্থির থাকতে হবে। তার মানে আমি আগের দিনই যৌগিক ভেদ শিখেছিলাম। কি শিখেছিলাম? যে কখনো যদি আমাদের এ ভ্যারিজাস এক্স হয়, আবার এ ভ্যারিজাস ওয়াই হয়, আবার এ ভ্যারিজাস জেড হয়, তাহলে আমাদের যদি একটা পাশের জিনিসগুলো আমাদের সেম থাকে, এ এ এ, তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি যে যৌগিক ভেদ প্রয়োগ করে বলতে পারি এ ভ্যারিজাস এক্স ওয়াই জেড, মানে যারা আলাদা আছে তাদেরকে গুণ করে দেবো। তাহলে এখানেও আমি বলতে পারি যে ভি ভ্যারিজাস, কেন? কারণ আমাদের কি, ভিটা এখানেও একই, ভিটা এখানেও একই, তাহলে আমি বলবো যে ভি ভ্যারিজাস, এবং ডান দিকে যারা আলাদা আছে, এখানে আছে 1/p, এখানে আছে টি, তাদেরকে গুণ করে দেবো। তাহলে কি হবে? এখানে 1/p গুণ টি, তাহলে আসলো কি? তাহলে আসলো ভি ভ্যারিজাস টি ডিভাইডেড বাই পি। এবার যদি আমি এই ভ্যারিজাস চিহ্ন তুলি, ভ্যারিজাস চিহ্ন তুললে কি হবে? পরের লাইনে করি। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম যে ভি ভ্যারিজাস টি বাই পি, তাই তো? তাহলে আমি যদি এখন ভ্যারিজাস চিহ্নটা তুলি, তাহলে কি আসবে? এখানে একটা কে আসবে। কে মানে কি? কে মানে হচ্ছে আমাদের একটা ধ্রুবক। তাহলে কে কি? কে হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে গুণ কি হবে এদিকে আমার? টি বাই পি। এবার যদি আমি একটা কাজ করি, এদিক দিয়ে পি ভাগে আছে, ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে গুণে চলে আসলো, আর এদিকে টি গুণে আছে, তাহলে এদিকে কি আসলো? ভাগে চলে আসলো। তাহলে পড়ে গেল কি? পি ভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কে মানে কি? কে মানে হচ্ছে আমাদের ধ্রুবক। তার মানে আমি কি বলতে পারি যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। তার মানে যতবারই আমি চেঞ্জ করি না কেন, পি ভি এর গুণফল, তাকে যদি আমি টি দিয়ে ভাগফল তৈরি করি, তাহলে এই সমষ্টিটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একই দাঁড়াবে। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এইগুলো অঙ্ক করতে কাজে লাগবে, এবং যখন আমাদের কি করবে, বলবে যে বয়েলের সূত্র আমাদের কি গাণিতিক রূপ দেখাও, তখন কিন্তু আমাদেরকে পুরোটা করে দেখাতে হবে। ঠিক আছে? কোন অবধি করতে হবে? যতটা আমি করেছি পুরোটাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাও আমাদের হয়ে গেল। যদি কখনো গ্রাফ করতে বললো যে এখানে পিভি বাই টি দিচ্ছি, আর এখানে আমাদের টি দিল, বা আমাদেরকে বললো যে এখানে পিভি বাই টি দিচ্ছি, এখানে আমাদের ভি দিল, কোনো যায় আসে না। আমি জানি যে পিভি বাই টি সেটা কি আমাদের কনস্ট্যান্ট, তাই তো? তার মানে আমার যা কিছু করে নাও না কেন, তুমি যখন টি বাড়াবে অটোমেটিকলি ভি বেড়ে যাবে, ভি বেড়ে গেলে মানে পি কমে যাবে। তার মানে ওরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে ঠিক এই পিভি বাই টি এর মানটা কিন্তু একটা নির্দিষ্ট মান এনে দাঁড় করাবে। তার মানে তুমি যতবারই প্লট করো না কেন, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, যাদেরকে যুক্ত করলে তুমি একটা স্ট্রেট লাইন পাবে। যতবার করবে একটা স্ট্রেট লাইন পাবে, কারণ মানটা তো পরিবর্তন হচ্ছে না, তাহলে গ্রাফ পরিবর্তন হবে কি করে? সেটা কিন্তু একটা স্ট্রেট লাইন তৈরি করবে। কিরকম বলবো? তাহলে আমি বলবো যে এখানে কি, এটা হচ্ছে আমাদের টি অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে আমি কি বলবো? যে এটা টি অক্ষের সমান্তরাল সরলরেখা। এখানে কি বলবো? এখানে বলবো ভি অক্ষের সমান্তরাল সরলরেখা। বোঝা গেল? তাহলে যখন আমাদের কেউ ধ্রুবক পদ রয়েছে, তখন তো আমাদের কোনো চিন্তাই নেই। যখন সমানুপাতিক আছে, তাহলে কি মূলবিন্দুগামী সরলরেখা। যখন ব্যস্তানুপাতিক আছে, তখন কি সমপরাবৃত্ত। ঠিক আছে? এগুলো মাথায় রাখলে তোমাদের গ্রাফ আর ভুল হবে না। এইবার একটা জিনিস আমরা পড়বো, যেটা কি আমাদের তোমাদের বইতে স্পেসিফিক্যালি সেরকম মেনশন নেই, বাট আমাদের কিন্তু গ্রাফ বুঝতে কাজে লাগবে, যেটা তোমরা লাস্ট ভিডিওতে বুঝবে, যখন আমি গ্রাফগুলো ডিসকাস করবো যে কেন আমি এটা পড়িয়েছি আলাদা করে। দেখো, আমরা যদি গ্যাসের চাপ আর উষ্ণতার মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে কাদেরকে ধ্রুবক রাখতে হবে? তাহলে পড়ে রইলো আমাদের ভর, পড়ে রইলো আমাদের আয়তন। তার মানে কি, এরা আমাদের ধ্রুবক পদ হয়ে যাবে। তাহলে কি, আমরা একে ধ্রুবক রেখে দেবো। এদেরকে আমি যদি ধ্রুবক রাখি, তাহলে আমি যদি কখনো ডিগ্রি সেলসিয়াসে বার করতে চাই, তাহলে আমি বলবো যে ভিটি সরি, তাহলে আমি বলবো যে আমাদের পিটি ইজ ইকুয়াল টু পি নট 1 + T/273। একইভাবে আমি চাইলে আমি এখানে বলতেই পারি যে যখন আমি কি তাপমাত্রাটা কমাবো, এটা প্লাস মাইনাস করে দিলে এটাও প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে? তাহলে আমি যদি চাই, আমি বলতে পারি যে এই যে পিটি ইজ ইকুয়াল টু পি নট 1 + T/273 রাখা হয়েছে, আমি এখান থেকে আবার সেই একইভাবে লসাগু করে নেবো। তাহলে এখানে কত হবে? 273, আর এখানে কত হবে? তাহলে 273 যোগ টি। এবার এই 273 যোগ টি করা মানে কি? 273 যোগ টি করা মানে হচ্ছে আমাদের পি নট ইন্টু বড় হাতের টি ডিভাইডেড বাই 273, তাই তো? এবার আবারও ভাবো, এই যে পি নট, এটা কি আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের চাপ, আর এই 273 কি, 273 একটা সংখ্যা, তার মানে এটা আমাদের একটা ধ্রুবক পদ। তার মানে আমি এর জায়গায় কি বলতে পারি? এর জায়গায় আমি কে বলতে পারি। কে কি একটা ধ্রুবক পদ, আর এখানে কি থাকলো? আমাদের পিটি থাকলো। তার মানে আমি বলতে পারি কিন্তু যে পি ভ্যারিজাস আমাদের টি, কারণ এই কেটাকে আমি যখন সরাবো, তখন কি আমার এই সমান চিহ্নের জায়গায় আমার ভ্যারিজাস চিহ্ন চলে আসবে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের পি আর টি এর মধ্যে সম্পর্ক। এবার যখন আমি আমাদের কি করব, এই পি আর টি এর সম্পর্কটা কেলভিনে প্রকাশ করব, তখন আমরা তাকে বলি গেল-উসাকের সূত্র। কি বলি? এটা হচ্ছে আমাদের গেল-উসাকের সূত্র। ঠিক আছে? তোমাদের বইতে অন্য জিনিস আছে, তোমাদের বইতে আছে গেল-উসাকের গ্যাস আয়তন সূত্র। ঠিক আছে? গোলাবে না দুটোর মধ্যে। গেল-উসাকের চাপের সূত্র এটা, পি ভ্যারিজাস টি, একদম চার্লসের সূত্রের মতোই। আর এই যে সূত্রটা আমরা লিখছিলাম, যে ওই চার্লসের সূত্রের মতোই, পি যদি আমি টি এর ক্ষেত্রে বার করি, কখন? আমার ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে, তখন এটাকে আমরা বলি রেনোর সূত্র।
কি বলি, এটাকে আমরা তখন বলি রেনোর সূত্র। ঠিক আছে, এটা বিজ্ঞানী রেনোর নামে দেওয়া, এটা বিজ্ঞানী কি গেল উসাকের নামে দেওয়া। ঠিক আছে, যখন তোমরা ক্লাস 11-এ উঠবে, এনসিইআরটি পড়বে, তখন দেখবে তোমাদের কিন্তু গেল উসাকের সূত্রটাই মেনশন করা থাকে ওখানে। ঠিক আছে, ডেরিভেশন এখান থেকে করতে পারবে, তুমি চাইলে এখান থেকে ওই ডেরিভেশন করতে পারবে, তুমি চাইলে ওখান থেকে এই ডেরিভেশন করতে পারবে, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে যদি এরো গ্রাফ করতে বলে তাহলে আমি কি বলবো, আমাকে যদি বলে যে আমি এখানে পি আর বড় হাতের টি এর গ্রাফ করতে চাইছি, অর্থাৎ কেলভিনের গ্রাফ করতে চাইছি, তাহলে আমি কি বলবো, আমি বলবো যে আমি জানি যে আমাদের পি ভ্যারিজাস টি, তার মানে গ্রাফ কেমন হবে, গ্রাফ প্রথমে ডট ডট দেবো, তারপর কি মূল বিন্দুগামী সরলরেখা। প্রথমে কেন ডট ডট দিচ্ছি, কারণ এই যে আমাদের মূল বিন্দু 0,0, সেখানে তো আমাদের এই গ্যাসের চাপ বা উষ্ণতা বাস্তবে পুরোপুরি শূন্য হতে পারে না, তাই এখানে আমি কিছুটা ডট ডট দিলাম। এবার যদি আমাকে কখনো বলে যে আমি এক কাজ করব, আমাকে চাপ এবং আমাদের কি টি ডিগ্রি সেলসিয়াসের বার করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমি বলবো যে -273-এর একটা গ্রাফ রাখবো, রেখে এরকম ভাবে তুলে দেবো, মানে চার্লসের সূত্রের মতোই হবে পুরোপুরি। ঠিক আছে, এত জটিল তোমাদের দেবে না, তাই আমি মুছে দিচ্ছি আপাতত। ঠিক আছে, যাই হোক, এগুলো বুঝলাম। এবার চলে আসি যেটা তোমাদের আছে, কি আছে, এবার আছে তোমাদের হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। ঠিক আছে, তো অ্যাভোগাড্রোর সূত্রে চলে আসি। অ্যাভোগাড্রোর সূত্র আমাদেরকে বলছে যে একই চাপ ও উষ্ণতায়, অ্যাভোগাড্রোর সূত্র কাদের মধ্যে, ভি আর এন এর মধ্যে। এন মানে কি আমাদের মোল সংখ্যা, গ্যাসের পরিমাণ, এবং ভি মানে কি আমাদের গ্যাসের আয়তন। তাহলে কারা থাকলো না, থাকলো তাহলে আমাদের গ্যাসের ভর, গ্যাসের চাপ, তাহলে আমাকে গ্যাসের চাপ আর গ্যাসের ভরটাকে সেম রাখতে হবে, ধ্রুবক রাখতে হবে। তাহলে কি বলবো, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। সব মাথার উপর দিয়ে যাবে তো, একটু ধৈর্য ধরো, আমি এমন কিছু কোয়েশ্চেন বানিয়েছি যে কোয়েশ্চেনের মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এর গাণিতিক রূপ আমি কি লিখবো, এর গাণিতিক রূপ আমি লিখবো ভি ভ্যারিজাস এন। ভি ভ্যারিজাস এন বলতে ভি মানে আমাদের হচ্ছে গ্যাসের আয়তন, সব কিন্তু গ্যাসের জন্য, হ্যাঁ আমি আর মেনশন করছি না। তোমরা যদি কখনো পরীক্ষার জন্য লেখো, তখন তোমরা কি করবে, গ্যাসের কথা লিখবে, যেটা গ্যাসের আয়তন, এটা গ্যাসের মোল সংখ্যা। ঠিক আছে, এন মানে কি, এন হচ্ছে আমাদের গ্যাসের মোল সংখ্যা। ঠিক আছে, এবার যদি আমি এইটাকে হাঁটিয়ে দিই, তাহলে কি আসবে, এর জায়গায় একটা ধ্রুবক আনতে হবে। তাহলে আমি এখানে কি বলবো, যে কে হচ্ছে আমাদের একটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমি যদি এবার বলি যে ভি বাই এন সেটা আমাদের কে, তার মানে আমি কি বলতে পারি যে v1/n1 ইজ ইকুয়াল টু v2/n2। বোঝা গেল, তাহলে এটা দিয়ে কিন্তু আমি ফর্মুলাটা ইউজ করে কি করব, আমাদের অঙ্ক করতে পারবো। ঠিক আছে, আর এটা কি আমাদের গাণিতিক রূপ, পুরোটা আমাকে করে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা বলছিলাম যে স্থির চাপ ও উষ্ণতায় আমাদের অ্যাভোগাড্রো সূত্র মতে কি, সম আয়তন যে কোনো গ্যাসের মোল সংখ্যা বা অণু সংখ্যা একই হবে। এর মানেটা কি, ধীরে ধীরে বোঝো। দেখো, সম আয়তন মানে কি, ধরো এটাও 1 লিটার, তাহলে এটাও 1 লিটার হবে। যদি এটাও 5 লিটার হয়ে থাকে, তাহলে এটাও 5 লিটার হবে। ঠিক আছে, তার মানে সমান আয়তন হতে হবে দুটো আলাদা আলাদা গ্যাসের জন্য। এবার গ্যাসটা যা কিছু হতে পারে, হতে পারে যে আমাদের প্রথম গ্যাসটা অক্সিজেন, দ্বিতীয় গ্যাসটা নাইট্রোজেন, হতে পারে প্রথম গ্যাসটা কার্বন ডাই অক্সাইড, দ্বিতীয় গ্যাসটা আমাদের কার্বন মনো অক্সাইড। তাহলে গ্যাস যাই হোক না কেন, যদি এটা 1 লিটার গ্যাস হয়ে থাকে, এটা 1 লিটার গ্যাস হয়ে থাকে, এবং আমাদের উষ্ণতা এবং চাপ সেটা স্থির হয়ে থাকে, তাহলে যদি এর মধ্যে আমাদের 5 মোল গ্যাস পাওয়া যায়, তাহলে এর মধ্যেও আমরা কিন্তু 5 মোল গ্যাস পাবো। যদি এর মধ্যেও আমরা 5Na সংখ্যক অণু পেয়ে থাকি, তাহলে এর মধ্যেও কিন্তু আমরা 5Na সংখ্যক অণু পেয়ে থাকবো। অর্থাৎ যদি আমাদের আয়তনটা সেম হয়, তাহলে গ্যাস যাই হয়ে যাক না কেন, একই আয়তন থাকা মানেই তার মোল সংখ্যাটা একই হবে, তার অণু সংখ্যাটা একই হবে। পরমাণু সংখ্যা কিন্তু নয়, পরমাণু সংখ্যা একই হতেও পারে, নাও হতে পারে, ডিপেন্ড করছে তার অ্যাটমিসিটি কত, যেটা কিন্তু আমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারে দেখবো। ঠিক আছে, কিন্তু এর শর্ত কি, এর শর্ত হচ্ছে আমাদের স্থির চাপ এবং স্থির উষ্ণতা থাকতে হবে, তাহলেই কিন্তু আমি এটা কাজে লাগাতে পারবো। আর একটা শর্ত কি, এটা কিন্তু আমাদের গ্যাসের জন্য শুধুমাত্র, আমাদের কিন্তু এই সূত্রগুলো সমস্ত কি গ্যাসের জন্যই অ্যাপ্লিকেবল, নট ফর দ্য সলিডস অর লিকুইড। ঠিক আছে, তাহলে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে দুটো অঙ্ক করে দেখবে, সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথম অঙ্ক আমাকে বলছে কোনো একটা নির্দিষ্ট চাপ ও তাপমাত্রা, তার মানে আমাকে কি বলছে, আমার তাপমাত্রা আর চাপটা কিন্তু আমাদের স্থির, মানে অ্যাভোগাড্রো সূত্রের কন্ডিশন দিয়ে দিল। এবার বলছে 3 লিটার অক্সিজেন গ্যাস, লিটার মানে কি আয়তন বলে দিয়েছে, তাহলে 3 লিটার অক্সিজেন গ্যাস, অক্সিজেনের কথা একদম দূর করে দাও মাথার থেকে, ভাবো যে একটা গ্যাস, তাহলে 3 লিটার একটা গ্যাসের মোট অণু সংখ্যা বলেছে এক্স। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের আয়তন, আয়তন মানে কি আমাদের ভি, আর এটা কি, এটা হচ্ছে আমাদের অণু সংখ্যা, অণু সংখ্যা মানে কি আমাদের ক্যাপিটাল এন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাকে এটুকু বুঝতে পারলাম আমি যে আমার চাপ আর তাপমাত্রাটা নির্দিষ্ট, তার মানে আমি অ্যাভোগাড্রো সূত্র লাগাতে পারবো। 3 লিটার কোনো গ্যাসের আমার অণু সংখ্যা হচ্ছে এক্স। ঠিক আছে, এবার বলছে ওই চাপ ও তাপমাত্রায়, মানে কি আমার চাপ আর তাপমাত্রাটা একই থাকছে, আমাকে বলছে 9 লিটার নাইট্রোজেন গ্যাসের অণু সংখ্যা কত। তুমি ভুলে যাও নাইট্রোজেন বলছে, কার্বন ডাই অক্সাইড বলছে, যা গ্যাস বলছে, গ্যাস তো ব্যাস। আর আমার অ্যাভোগাড্রো সূত্রের কন্ডিশন ঠিক আছে, তার মানে তুমি এটা হিসেব করো, 3 লিটারে যদি এক্স সংখ্যক অণু থাকে, তাহলে 1 লিটারে কত থাকবে, 1 লিটারে থাকবে x/3 অণু।
তাই তো? এবার আমাকে দিয়েছে কত, আমাকে বলছে 9 লিটারে কতগুলো থাকবে, তাহলে আমি কি করব, 9 লিটারে যে গ্যাসই থাকুক না কেন, নাইট্রোজেন হোক অক্সিজেন হোক, তাহলে 9 লিটারে আমার কত থাকবে, x/3 গুণ 9, ছোটবেলার ঐকিক নিয়ম, তার মানে কত থাকছে 3x, তার মানে আমার কতগুলো অণু পাচ্ছি, তার মানে আমি 3x সংখ্যক অণু পাচ্ছি, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 3x। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কিন্তু আমরা আমাদের অ্যাভোগাড্রো সূত্রকে অ্যাপ্লাই করব। আরেকটা অঙ্ক করে দেখি। আরেকটা অঙ্ক আমাদের কি বলছে, নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় 1.5 মোল অক্সিজেন গ্যাসের আয়তন। তার মানে আমাকে বলছে যে 1.5 মোল কোনো একটা গ্যাস, যে গ্যাস হোক, সে অক্সিজেন বলুক আর যাই বলুক, তার আয়তনটা বলছে 29 লিটার। তার মানে আমাকে এখানে দিয়েছে মোল সংখ্যা আর এখানে দিয়েছে আমাদের আয়তন, ঠিক আছে? আর এখানে যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা আমাদেরকে কিন্তু দেখাচ্ছে যে আমি আমাদের অ্যাভোগাড্রো সূত্র কাজে লাগাতে পারবো। এবার আমাকে বলছে ওই চাপ ও তাপমাত্রায় 3 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে। তাহলে গ্যাস, সে যে গ্যাসই হোক না কেন, কোনো ভেদাভেদ নেই, যে কোনো গ্যাস হোক না কেন, পুরোপুরি সেকুলার, ঠিক আছে? তাহলে 1.5 মোল যখন গ্যাস, তার আয়তন এত থাকলে 1 মোল গ্যাসের আয়তন কত হবে, 1 মোল গ্যাসের আয়তন হবে 29/1.5, এত লিটার। তাহলে আমাকে বলছে 3 মোল গ্যাসের আয়তন কত, তাহলে আমি বার করব যে 3 মোল গ্যাসের আয়তন হবে 29/1.5 গুণ 3, তাহলে 1.5 দিয়ে আমি 3 কে কাটলে কত হবে 2, তাহলে 29 দুগুণি কত হবে আমাদের 58 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 58 লিটার কিন্তু আমাদের CO2 পেয়ে যাবো, ব্যাস এটুকুই হচ্ছে আমাদের অঙ্ক। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, আর কিচ্ছু না। যখন আমাদেরকে বলবে যে আমাদের চাপ এবং তাপমাত্রা আমি স্থির রাখছি, তাহলে নির্দিষ্ট পরিমাণ যদি আয়তন হয়ে থাকে কোনো গ্যাসের, তার আমার যে মোল সংখ্যা, সেই মোল সংখ্যাটা একই হবে, তার যে অণু সংখ্যা, সেই অণু সংখ্যাটাও আমাদের একই হবে। বোঝা গেল? মানে আমি যদি বলি যে আমার 5 লিটার অক্সিজেন আছে, 5 লিটার কার্বন ডাই অক্সাইড আছে, তাহলে 5 লিটার অক্সিজেনের মধ্যে যদি কোনো নির্দিষ্ট তাপ ও তাপমাত্রায় 2 মোল অক্সিজেন থেকে থাকে, তাহলে আমার যে 5 লিটার কার্বন ডাই অক্সাইড ছিল, ওই চাপ ও তাপমাত্রায় তার কিন্তু মোল সংখ্যা বা তার যে অণু সংখ্যা, সেটাও একই হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা জিনিস সলভ করব। কি সলভ করব? দেখো, আমরা বলছিলাম যে আমাদের v ভ্যারিজাস n, তাই তো? তার মানে আমি কি বলতে পারি, তার মানে আমি বলতে পারি যে v ইজ ইকুয়াল টু k ইন্টু n। k মানে কি, k হচ্ছে একটা ধ্রুবক। ধ্রুবক মানে কি, এমন একটা জিনিস যার মানটা পরিবর্তন হবে না, মানে এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এইবার আমাকে একটা কথা বলো, তোমরা আগের ক্লাসে পড়েছো যে n ইজ ইকুয়াল টু n/na, ঠিক আছে? এখানে na কি, n এর একটা ফিক্সড মান আছে 6.022 গুণ 10⁻23। তা আমি বললাম যে এর একটা ফিক্সড মান, মানে এটা কোনোদিন পরিবর্তন হবে না, তার মানে এটাও একটা ধ্রুবক। আর বড় হাতের n মানে কি, বড় হাতের n মানে হচ্ছে আমাদের অণু সংখ্যা, নট পরমাণু সংখ্যা, ঠিক আছে? আর ছোট হাতের n মানে কি, ছোট হাতের n মানে হচ্ছে আমাদের মোল সংখ্যা। তা আমরা কি এই ফর্মুলাটাকে এখানে বসাতে পারি? অবশ্যই পারি। তাহলে এখানে কি হবে, k ইন্টু n/na। এবার একটা জিনিস কি দেখতে পাচ্ছ, যে এর মানটাও কোনোদিন পরিবর্তন হবে না, এর মানটাও কোনোদিন পরিবর্তন হবে না। তার মানে এই দুজনেই একটা কনস্ট্যান্ট। তার মানে আমি বলতে পারি যে এটা একটা k ড্যাশ, আর এখানে কি আমি বড় হাতের n টাকে রাখলাম, যেখানে k ড্যাশ কি, নতুন একটা ধ্রুবক যার মানটা হচ্ছে k/na, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি কি করতে পারি, এই যে ধ্রুবকটা আছে সেই ধ্রুবকটাকে হাটিয়ে দিতে পারি। তাহলে আমি যদি ধ্রুবকটাকে সরিয়ে দিই, তাহলে তার জায়গায় কি আসে, ভ্যারিজাস চিহ্ন আসে। তার মানে কি চলে আসলো আমার এখানে, এখানে কিন্তু আমার ফর্মুলা চলে আসলো v ভ্যারিজাস বড় হাতের n। তার মানে আমি কিন্তু এখান থেকে এই ফর্মুলাটাও বলতে পারি যে v1/n1 ইজ ইকুয়াল টু v2/n2। তাহলে এটাও কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, যেটা কিন্তু আমরা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগাতে পারি। তাহলে আমরা যখন পড়েছিলাম আমাদের অ্যাভোগাড্রো সূত্র, তখন আমি এই ফর্মুলা বলেছিলাম যে v1/n1, এখানে n কি, n হচ্ছে আমাদের মোল সংখ্যা, ও লেখা আছে, তাহলে n যে আমাদের মোল সংখ্যা। আবার কিন্তু আমরা এই ফর্মুলাটা আমাদের অণু সংখ্যার জন্যও কাজে লাগাতে পারি। আমরা কিন্তু পরমাণু সংখ্যার জন্য কাজে লাগাবো না, লাগাবো বাট বুদ্ধি করে, অ্যাটমিসিটি দিয়ে গুণ করে, সেটা আমরা শিখবো রাসায়নিক গণনা চ্যাপ্টারে, ঠিক আছে? তাহলে এই অবধি আমাদের হয়ে গেল। যদি আমাদেরকে গ্রাফ করতে বলে তাহলে কি করবো? দেখো, আমাকে যদি বলে যে v আর n এর মধ্যে গ্রাফ করতে, তাহলে আমি জানি যে v ভ্যারিজাস n, তাহলে কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। আর সমানুপাতিক সম্পর্ক হলে তাহলে আমি কি বলবো, আমি বলবো আমার মূলবিন্দুগামী সরলরেখা। তার মানে কিরকম হবে গ্রাফটা, মূলবিন্দুগামী সরলরেখা। প্রকৃতি জিজ্ঞাসা করলে কি বলবো, মূলবিন্দুগামী সরলরেখা। যদি আমাদেরকে বলে v আর বড় হাতের n মানে অনুসংখ্যার মধ্যে গ্রাফ বার করতে, তাহলে আমি কি বলবো, আমরা জানি যে v ভ্যারিজাস n, তাহলে আমি কি বলবো, সেই একই মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে? বোঝা গেল? এবার চলে আসি আমরা আমাদের আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠার ক্ষেত্রে। দেখো, আমরা সবার প্রথমে পড়েছিলাম আমাদের চার্লসের সূত্র, মানে বয়েলের সূত্র পড়েছিলাম। যাই হোক, আমি আগে চার্লসের সূত্র লিখেছি এখানে, ঠিক আছে? চার্লসের সূত্র কি, চার্লসের সূত্র আমরা বললাম যে v ভ্যারিজাস t, কোথায় আমরা বিকল্প রূপে দেখলাম। তারপর আমরা দেখলাম আমাদের বয়েলের সূত্র, বয়েলের সূত্র কি, v ভ্যারিজাস 1/p। আবার আমরা অ্যাভোগাড্রোর সূত্র এখন দেখলাম, v ভ্যারিজাস ছোট হাতের n, তাই তো? তাহলে এই তিনটেকে আমি যদি কম্বাইন করতে চাই, তাহলে আমি কি বলবো, আমি বলছি v ভ্যারিজাস 1/p, আমি বলছি v ভ্যারিজাস n, আমি বলছি v ভ্যারিজাস t। তাহলে আমার এই যে বাঁদিকে v রয়েছে, এটা তো একই রয়েছে, তার মানে আমি কি প্রয়োগ করতে পারি, আমি কিন্তু যৌগিক ভেদ প্রয়োগ করতে পারি। অর্থাৎ আমি বলতে পারি যে v ভ্যারিজাস, এই যে পার্টগুলো আছে সেগুলো গুণ হবে, তাহলে 1/p গুণ t গুণ n। তাহলে গুণটা করলে কত আসছে, গুণটা করলে আসছে আমার v ভ্যারিজাস t n ডিভাইডেড বাই p।
তাহলে আমি যে এই ভ্যারিজেস চিহ্নটাকে তুলে একটা ধ্রুবক আনতে পারি, এই ধ্রুবকটাকেই আমরা এবার বলবো আর। সবসময় কে দিচ্ছি, এবার একটা আর দিলাম, ঠিক আছে। আর এখানে কি পড়ে রইলো, এখানে পড়ে রইলো হচ্ছে আমাদের Tn/p। এবার আমি কি বলবো, আমি বলবো যে আরটা একটা ধ্রুবক, বাট এটা একটা বিশেষ ধ্রুবক যার নাম কি, যার নাম হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এবং এর কিন্তু নির্দিষ্ট মান আছে। কেন সার্বজনীন বলা হয়, কারণ এটা কিন্তু আমাদের মাধ্যম নিরপেক্ষ, মানে এটা কিন্তু যে কোনো মাধ্যমে তার একই মান থাকবে, ঠিক আছে। যে কোনো গ্যাসের জন্য যে কোনো মাধ্যমে এর একই মান থাকবে। মানগুলো কি থাকবে আমরা এক্ষুনি বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে আমি যদি এটাকে একটু এদিক ওদিক করি, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পিটাকে এদিকে রাখলাম আর এটাকে একটু সাজিয়ে লিখলাম, তাহলে এটাই কিন্তু হয়ে গেল আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটাই কিন্তু আমাদের আদর্শ গ্যাস সমীকরণ, যেটা কিন্তু আমাদেরকে ডিরাইভ করতে হবে। তাহলে আমি বলতে পারি যে আমাদের যৌগিক ভেদ প্রয়োগ করে আমরা পেয়েছিলাম ভি ভ্যারিজাস টিএন ডিভাইডেড বাই পি, যার থেকে আমি কি পেলাম, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, ঠিক আছে। তাহলে এখানে আমার আরটা কি, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এবার তাহলে আমাকে আর এর মানগুলো জানতে হবে। আর এর মান কি, যখন আমরা এসআই ইউনিট ব্যবহার করব তখন আমরা বলবো জুল পার কেলভিন পার মোল, এটা হচ্ছে এর একক। একক কি করে বের করতে হয় আমরা নেক্সট থিওরি ক্লাসে শিখবো, ঠিক আছে, মাত্রাও শিখবো তখন, ঠিক আছে। যখন আমাদেরকে সিজিএস বলবে তখন আমাকে কি আর্গে বার করতে হবে। আর যখন লিটার অ্যাটমসফিয়ার এককে বলবো তখন আমরা লিটার অ্যাটমসফিয়ার ব্যবহার করবো, ঠিক আছে। তো টিপস কি, টিপস হচ্ছে যখন আমাদের চাপটা এটিএম এ দেওয়া থাকবে, আয়তনটা লিটারে দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা এই জিনিসটাকে ব্যবহার করবো। আর তোমরা একটা জিনিস মেনশন করে রাখবে যে, মানে তোমাদের নোটসে মেনশন করবে যে এইটা দিয়েই কিন্তু আমরা বেশি অঙ্ক করি, ঠিক আছে। এবং তোমাদের কিছু কিছু সময় এইটা কাজে লাগতে পারে যে 0.082 সেটাকে কিন্তু আমরা 1/12 বা 2/25 সমান ধরতে পারি, মানে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এটা একই মান দেয়, ঠিক আছে। তো কখনো কখনো আমাদের যখন ক্যালকুলেশন মিলছে না তখন আমরা এইটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা রাফে লিখে রাখবে তোমরা। যাই হোক, তাহলে এই মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ক্যালোরি থাকলে আমাদের কি 2 হয়ে যাবে, 2 হয় না 1.98 হয়, তো ওটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা কি 2 বলি। এই যে এই চিহ্নটা, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, মানে 1.98 কি প্রায় 2 এর কাছাকাছি। তো এই প্রায় কথাটার অর্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেট, যার চিহ্ন হচ্ছে এরকম ঢেউ খেলানো দুটো সমান চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কিছু অঙ্ক করি, অঙ্ক করলে ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং হবে আমাদের। তাহলে প্রথমে আমাকে বলছে এসটিপি অবস্থায়, এসটিপি মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার স্ট্যান্ডার্ড প্রেসার, অর্থাৎ আমাদের কি চাপ আর যে তাপমাত্রা সেটা কি আমাদের নির্দিষ্ট রয়েছে। কি বলছে, যে চাপ আর তাপমাত্রা নির্দিষ্ট। কি বলেছিলাম, স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে আমাদের 0°C, স্ট্যান্ডার্ড প্রেসার হচ্ছে আমাদের 1 atm চাপ, আগের ক্লাসে বলে দিয়েছিলাম সব, ব্যাস। বলছে গ্যাসের আয়তন 52 মিটার কিউব, উষ্ণতা অপরিবর্তিত রেখেছি, মানে উষ্ণতা আমার ফিক্স, গ্যাসটার উপর চাপ আমি বাড়িয়ে দিয়েছি। তাহলে আমার প্রথমে কি ছিল, প্রথমে আমার ছিল আমার এসটিপি। এসটিপি মানে কি, এসটিপি মানে আমার প্রাথমিক চাপ, বা এসটিপিতে আমার যে চাপটা ছিল প্রাথমিক চাপ। তাহলে প্রথমে আমার চাপটা কি ছিল, এসটিপির চাপ, সেটা কত হয়, সেটা হয় আমাদের 1 এটিএম চাপ, যেটা কত 76 সেন্টিমিটার এইচজি চাপের সমান। কেন আমি এইচজি চাপ দেখলাম, কারণ আমার পরে অঙ্কতে এইচজি চাপ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এখন আমি চাপটা করেছি, এখন আমি গ্যাসটার উপরে চাপটাকে বাড়িয়ে দিয়েছি, চাপটাকে বাড়িয়ে কত করেছি 104 সেন্টিমিটার এইচজি। তাহলে এখন আমাদের অন্তিম চাপ কত, আমাদের যে অন্তিম চাপ P2 সেটা হচ্ছে আমাদের 104 সেন্টিমিটার এইচজি, ঠিক আছে। আগে আয়তন কত ছিল, আগে আয়তন ছিল আমাদের 52 মিটার কিউব। তাহলে প্রাথমিক আয়তন কত, প্রাথমিক আয়তন V1 সেটা হচ্ছে আমাদের 52 মিটার কিউব। এখন আমাদের অন্তিম আয়তন কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে অন্তিম আয়তন V2 ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। এবার মনে মনে ভাবো যে আমাদের P1 V1 P2 V2 এগুলো দিয়ে কোন ফর্মুলা আছে, তাহলে আমাদের মাথায় আসবে যে এটা আমাদের বয়েলের সূত্র, যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তাহলে এখান থেকে আমাদের V2 এর মানটা কত হবে, দেখো আমাকে V2 বার করতে হবে, তাই তো। তাহলে একে এদিকে পাঠিয়ে দিই, তাহলে কি আসলো P1 বাই V1, এই P1 V1 ডিভাইডেড বাই P2। তাহলে মানটা বসিয়ে দেবো এবার। P1 এর মান কত, P1 এর মান হচ্ছে আমাদের 76, V1 এর মান কত, V1 এর মান হচ্ছে আমাদের 52, আর P2 এর মান কত, P2 এর মান হচ্ছে আমাদের 104, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি হবে, এটা দিয়ে কাটলে 2, 2 দিয়ে যদি আমি 76 কে কাটি তাহলে কত হবে 38। একক কি বসাবো, দেখো আমাদের আয়তনের একক কত আছে, আয়তনের একক আছে আমাদের মিটার কিউব। তাহলে আমি এখানেও কি উত্তর দেবো, উত্তরটা দেবো আমাদের মিটার কিউব। এবং শেষ কি উত্তর রিপোর্টিং, উত্তর কি করব, যে নির্ণেয় গ্যাসটির আয়তন 38 মিটার কিউব, এটা লিখলে তবেই কিন্তু ফুল মার্কস পাবে, আর নাহলে কিন্তু পাবে না। আবার এখানেও লিখে দিতে হবে যেটা কি আমরা বয়েলের সূত্র প্রয়োগ করে পাই, তাহলে বলতে হবে যে আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী বা কিছু একটা, বুঝেছো। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনটা করি। আমি পুরোপুরি লিখে করবো না বারবার, তাতে সময় নষ্ট হবে, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় করবে তখন কিন্তু প্রপারলি লিখে লিখে করবে। আচ্ছা, এবার আমাকে বলছে নির্দিষ্ট ভরের, অর্থাৎ ভর নির্দিষ্ট আছে, একটা গ্যাসকে স্থির চাপে, চাপটাও নির্দিষ্ট করছে, অর্থাৎ চার্লসের সূত্র খাটছে, 0 ডিগ্রি তাপমাত্রা থেকে 273 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করেছি। অর্থাৎ প্রথমে আমার 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন আমি কত করেছি 273 ডিগ্রি সেলসিয়াস করেছি। করলে চূড়ান্ত আয়তন মানে ভিটি
আর প্রাথমিক আয়তন V0 সেটার মধ্যে সম্পর্ক বার করতে বলছে। তাহলে আমি কোন ফর্মুলা লাগাতে পারি? আমি দুটো প্রসেসই করতে পারি, আমি দুটোই করে দেখাচ্ছি। আমি একটাই ফর্মুলা লাগাতে পারি যে VT ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। এখানে টি কত হয়? টি হয় যে ডিগ্রি সেলসিয়াস আমি কতটা তাপমাত্রা বাড়িয়েছি, তো আমাকে তো তাই বলেছে। আমার প্রথমে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, এখন 273 ডিগ্রি সেলসিয়াস করেছে, তাহলে কতটা তাপমাত্রা বদলেছে? 273 বদলেছে। কখন করব এই ফর্মুলাটা? যখন আমাদের 0 ডিগ্রির আয়তনটা দেওয়া থাকবে তখনই কিন্তু ইউজ করব। এখানে দেওয়া আছে তাই আমি ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? এবার তাহলে পড়ুক এরকম, তাহলে ভিটি V0 1 প্লাস টি এর জায়গায় কত বসাবো? আমাকে বলেছে 273 ডিগ্রি করেছি আমি, তাহলে 273 বসিয়ে দেবো। আর এখানে নিচে কত আছে? 273, তাহলে কত আসছে? এটা V0 1 প্লাস 273 কাটলে 1, তাহলে কত আসলো? এখানে 1, তার মানে কত আসছে? V0 গুণ 2, তার মানে আমি এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে আমি তাহলে পাচ্ছি VT ইজ ইকুয়াল টু 2V0। তাহলে এটাই এদের মধ্যে সম্পর্ক হয়ে গেল, ব্যাস এটাই উত্তর চেয়েছিল। ভিটি কি? ভিটি হচ্ছে আমাদের চূড়ান্ত আয়তন, তাহলে চূড়ান্ত আয়তন আমাদের প্রাথমিক আয়তনের দুগুণ, এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। তাহলে ফাইনালি আমাকে লিখতে হবে যে আমাদের নির্ণেয় চূড়ান্ত আয়তন এবং প্রাথমিক আয়তনের মধ্যে সম্পর্ক ভিটি ইজ ইকুয়াল টু 2V0। আর আমাদেরকে এগুলো বলতে হবে যে প্রাথমিক উষ্ণতা T1 ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি আর অন্তিম উষ্ণতা আমাদের 273 ডিগ্রি। প্রাথমিক আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসে V0 আর অন্তিম আয়তন আমাদের টি ডিগ্রি সেলসিয়াসে, টি মানে কত? এত। তাহলে তখন কি সেটা ভিটি, ঠিক আছে? এগুলো আমাকে আগে মেনশন করে দিতে হবে যে কোনটাকে আমি কি ধরছি, তাহলেই ফুল মার্কস দেবে। এইবার সবসময় কি এই ফর্মুলাটা কাজে লাগবে? না, যখন 0 ডিগ্রি সেলসিয়াস দেবে তখন এই ফর্মুলাটা আমি কাজে লাগাতে পারি। তাহলে আমি সাধারণত কিন্তু চার্লসের যে বিকল্প রূপ সেটা দিয়েই সমস্ত অঙ্ক করে থাকি, ঠিক আছে? এই ফর্মুলাটা আদৌ আমরা অঙ্ক করার জন্য খুব বেশি ব্যবহার করে থাকি না। তাহলে আমি দ্বিতীয়টা দিয়ে একবার করে দেখাই। তাহলে ভাবো যে প্রথমে আমাকে বলছিল যে স্থির চাপে এত আমাদের তাপমাত্রা, তার মানে ওটাই আমাদের প্রাথমিক তাপমাত্রা বা প্রাথমিক উষ্ণতা। তাহলে আমি বলতে পারি যে এটা আমাদের প্রাথমিক উষ্ণতা T1, সেটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখানে আমরা বড় হাতের টি ব্যবহার করি, তাহলে কি করতে হবে? আমাকে সেলসিয়াসটাকে কেলভিনে করতে হবে। তাহলে কি করব? 0 প্লাস 273 কেলভিন, অর্থাৎ 273 কেলভিন, তাই তো? আবার আমাকে বলছে যে তাপমাত্রা এখন পরিবর্তন করে আমি অন্তিম তাপমাত্রা কত করেছি? তাহলে অন্তিম উষ্ণতা যে T2 সেটা আমরা করেছি কিন্তু এখন আমাদের 273 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াসে রাখলে তো হবে না, তাহলে কি করতে হবে? আমাকে করতে হবে 273 এর সাথে 273 যোগ, তাহলে 273 যোগ 273 করলে আমার কেলভিন আসবে। তাহলে কত আসলো? 546 কেলভিন, ঠিক আছে? এবার বলছে আমার যে প্রাথমিক আয়তন সেটাকে আমরা যদি ধরে নিই V1 আর অন্তিম যে আয়তন সেটাকে আমরা যদি ধরে নিই V2, তাহলে এদের মধ্যে সম্পর্ক বার করতে। তাহলে আমি এবার ভাববো যে আমার কাছে কি কি আছে? আমার কাছে আছে T1 V1, T2 V2, তাহলে কোন ফর্মুলা লাগবে? চার্লসের সূত্র। তাহলে বলবো যে চার্লসের সূত্র অনুযায়ী V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে V1 এর মান তো জানি না, V1 থাকবে। T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 273। V2 এর মানও আমি জানি না, V2 V2 এর মতো থাকবে। আর এখানে কত বসাবো? T2 এর মান আমরা জানি 546। এবার দেখো আমি যদি এখান থেকে V2 বাই V1 করি বা V2 এর, হ্যাঁ V2 বাই V1 করে দিই, তাহলে কত আসলো? এদিক দিয়ে 546 আর এদিক দিয়ে কত? 273। কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে 2, তার মানে সেই একই আসলো V2 ইজ ইকুয়াল টু 2V1। তাহলে আমি এবার লাস্টে লিখবো যে অতএব নির্ণেয় চূড়ান্ত আয়তন ও প্রাথমিক আয়তনের মধ্যে সম্পর্ক V2 is equal to V1, এই 2V1। আর লেখার সময় এরকম ভাবে ব্র্যাকেটের মধ্যে ওগুলো মেনশন করে দেবো যে কোনটা কি, তাহলেই কিন্তু আমাকে ফুল মার্কস দেবে। এবং সবশেষে লেখার পরে আমরা একটা ANS অর্থাৎ অ্যান্সার লিখে দেবো, ঠিক আছে? তাহলে এগুলোই কিন্তু আমাদের বোর্ডসের কিছু স্ট্যান্ডার্ড পদ্ধতি যেগুলো আমাদেরকে মেনশন করতে হয়, না মেনশন করলে কিন্তু আমরা নাম্বার পাবো না, ফুল মার্কস, ঠিক আছে? এবার একটা মজার অঙ্ক করাই, যেটা আমাদের জেই মেন্সের অঙ্ক। জেই মেন্সে আমাদের অঙ্ক, হ্যাঁ এটা মাধ্যমিক লেভেলেরই অঙ্ক। এবার জেই মেন্সে কি সবই কঠিন প্রশ্ন আসে? না, প্রত্যেকটা পেপারে এক আধটা প্রশ্ন এমন আসে যেটা ক্লাস 9-10 লেভেলেরই হয়ে যায়, ঠিক আছে? এমনও জেই মেন্সে কোয়েশ্চেন আসে যে হাইড্রোজেনের 3টে আইসোটোপের নাম লেখো, এরকমও কোয়েশ্চেন এসছে এক আধ বছর। কিন্তু তার মানে কি এটা যে পেপার খুব সোজা আসে? না, পেপার কঠিন আসে, মডারেট আসে, তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করছে। বাট কিছু কোয়েশ্চেন এমনও থাকে একটা দুটো যেটা হয়তো তোমাদের ক্লাস 9-10 লেভেলের কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? সেরকমই এটা একটা। যাই হোক, আমাকে বলছে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার মানে উষ্ণতাটা কত? উষ্ণতা হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াসে রাখলে তো হয় না, তাহলে আমি কি করব? 273 যোগ 273 করে আমি কেলভিনে করে নেবো, তার মানে কত হলো? 546 কেলভিন হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে কি বলছে? 2 মোল গ্যাসের আয়তন। তাহলে আমার মোল সংখ্যা কত বলে দিয়েছে? মোল সংখ্যা ছোট হাতের n, সেটা বলে দিয়েছে 2 মোল। আচ্ছা, আয়তন বলছে 44.8, তাহলে আয়তনকে আমরা কত ধরি? আয়তনকে ভি ধরি, তাহলে কি বলবো? 44.8 লিটার। এবার বলছে গ্যাসের চাপ কত, তার মানে চাপ কি? আমাদের প্রেসার পি জিজ্ঞাসা করছে। এবার আমাকে ভাবতে হবে যে আমি আর এর মান কি করে বার করবো, কারণ আমাদের যে এন পি, আমাদের ভি, এন, এগুলো দিয়ে কোন ফর্মুলা আছে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তার মানে আমার আর লাগবে। এবার আর এর আমি কোন ফর্মুলা মানে কোন মানটা নেবো সেটা ভাবতে হবে। এবার দেখো আমার এখানে কি রয়েছে?
দেখো এখানে লিটার রয়েছে, এখানে মোল রয়েছে, এখানে কেলভিন রয়েছে, তাহলে চেক করো কোথায় লিটার আছে কোথায় কি আছে। দেখো আমার এইখানে কিন্তু একমাত্র লিটার রয়েছে, মানে কোন মানটা নিতে হবে, এই মানটা নিতে হবে। আর এখানে টিপসও আমরা তাই লিখেছিলাম যে লিটার, অ্যাটমসফিয়ার এগুলো দেওয়া থাকলে 0.082 আমরা কিন্তু ব্যবহার করব, তাই তো? আচ্ছা, তাহলে আর এর মান আমি কত নেবো, আর এর মান আমাকে নিতে হবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই মান কি মুখস্থ করতে হবে? ইয়েস, এই মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে, সবসময় কিন্তু আমাদের দেয় না। এবার কিছুই না, এবার আমি ফর্মুলা বসাবো, ক্যালকুলেট করবো, তাহলেই চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করতে গেলে কিন্তু সবার প্রবলেম হয়। এখানে আমরা যখন যেই নিটের জন্য পড়বো তখন আমাদের কি থাকবে, এমসিকিউ থাকবে, বা তোমরা যখন 11-12 পরের বছরই পড়বে তখন তোমাদের এমসিকিউ ফরম্যাটে কোয়েশ্চেন হবে। ঠিক আছে। তো সেই এমসিকিউ ফরম্যাটে আমাদের কি তাড়াতাড়ি কোয়েশ্চেন সলভ করতে হবে, 4টে অপশন আছে আমাদের কাছে, তাহলে আমাদের কিন্তু কিছু অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইউজ করতে হবে। বা মাধ্যমিক লেভেলেও তোমরা যখন কিছুতে আটকে যাবে তখন তোমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করে দিলেও তোমাদেরকে নাম্বার দিয়ে দেবে। সাধারণত তোমাদের কতটা অ্যাপ্রক্সিমেট কাছাকাছি বার করতে পেরেছো তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে। তো আমি এখানে একটু দেখিয়ে দিই। দেখো আমাদের মানটা কত আসছে, মানটা আসছে আমাদের পি এর, পি ভিজিবল ডেনাটি তো এখান থেকে করে নিতে পারবে আশা করি। তো এখানে 2 গুণ 0.082 কত আসছে, 2 গুণ 0.082 গুণ কত আছে 546, নিচে ভাগে কত আছে 44.8। তাহলে এখানে কত আছে 546 আর এখানে আছে 44.8। ঠিক আছে। এবার এটাকে আমি কি করে সলভ করবো, দেখেই তো ভয়ানক লাগছে। ওই যে আমি শর্ট ট্রিকটা বলেছিলাম যে 0.082 কে আমরা কি করবো 1/12 ধরে নেবো। ঠিক আছে। আর এখানে কত আসলো 44.8। আমি কেন 2/25 ধরিনি, কারণ দেখো এখানে 25 দিয়ে কেটে যাবে এরকম কিছু মনে হচ্ছে না। যদি কখনো দেখতাম উপরে 50 আছে 500 আছে তাহলে আমি 25 ধরতাম, কেন, কারণ 25 দিয়ে তাহলে 50 কে কাটতে পারবো। একটু বুদ্ধি লাগাতে হবে, করতে করতে প্র্যাকটিস হবে। ঠিক আছে। তাহলে আমি এই যে 0.082 ছিল, এই 0.082 জায়গায় কিন্তু আমি 1/12 বসিয়ে দিলাম। ঠিক আছে। আর বাদ বাকি যেরকম আছে সেরকম থাকলো। তাহলে এখানে কত আসলো 546। কেন আমি 12 বসালাম, কারণ আমি জানি 2 দিয়ে কাটাকাটি যাবে এখানে সব বসে বসে। ঠিক আছে। এবার দেখো আমি কি করতে পারি, আমি করতে পারি যে এখান দিয়ে পয়েন্টটা তুলে দিলাম, তাহলে একটা শূন্য, মানে একটা সংখ্যা আছে পয়েন্টের পর, তাহলে কি হবে একের পরে একটা শূন্য আসবে, তাহলে উপরে 10 দিয়ে গুণ করবো আমি। এবার দেখো আমি এটাকে 3 দিয়ে কাটতে পারি আর এটাকেও 3 দিয়ে কাটতে পারি। কেন 3 সিলেক্ট করলাম, দেখো 5 আর 4 9 আর 6 15, তাহলে যদি পুরো সংখ্যাটার যোগফল, সংখ্যার যে ডিজিট গুলো আছে ডিজিটগুলোর যোগফল যদি আমার 3 দিয়ে ডিভাইডেড হয়, যেরকম 15, 15 কি 3 দিয়ে ডিভাইডেড, তাহলে এই পুরো সংখ্যাটাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমি এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3 পড়ে দিলে কত 2 আর 4 মানে 24, তাহলে 3 আটা 24 আর 3 দুগুণী 6, তার মানে 182 আর 3 4ই 12, তাহলে এখানে কত থাকবে 2 থাকবে। এবার আমি কি করবো, এবার আমি 2 দিয়ে কাটবো, তাহলে 2 দিয়ে 4কে কাটলে কত হবে 2, আর 2 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হবে 91। এবার এই যে 2 আর এই যে 2 কেটে গেল, ব্যাস ভালো কথা। এবার কি আর কিছু কাটা যাচ্ছে, আর এখান থেকে কাটা যাচ্ছে, এখান থেকে আমি এটাকে 5 দিয়ে কেটে দিলাম, আর এখান থেকে এটাকে কাটলে কত হবে 2 দুগুণী 4, 2 দুগুণী 4 আর এখানে কত হবে 24, তাহলে 224। তাহলে পড়ে রইলো কত, এবার পড়ে রইলো তাহলে 91 গুণ 5 ডিভাইডেড বাই 224। এবার দেখো, এবারও আমি কি বসে এতটা বড় গুণ করবো, এতটা দিয়ে ভাগ করব না, কি করব, দেখো 224কে তো 5 দিয়ে ভাগ করতে পারবো না, কিন্তু আমি যদি এটাকে 225 ভাবি তাহলে কি ভাগ করতে পারবো। একটাই তো ঘরের ব্যাপার, একটু চিটিং করলাম, 224 আসছিল আমি একটু চিটিং করে এক ঘর বাড়ি দিলাম 225। এইবার কাটলে কত হবে, এইবার যদি আমি কাটি তাহলে 91, 5 দিয়ে যদি আমি 225কে কাটি তাহলে কত হবে 5 4 20 আর এদিকে 25, তাহলে 45। আবার আরেকটু চিটিং করছি, কি চিটিং, দেখো 91কে 45 দিয়ে তো ভাগ করতে পারবো না, কিন্তু আমি 91কে শূন্য যদি করে দিই মানে 90 করে দিই, তাহলে 45 দিয়ে 90কে কাটলে কত হবে 2, তার মানে আমার যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা কিন্তু 2 এর কাছাকাছি হবে। আর তুমি যখন এই মানে অ্যান্সারটা আদৌ সলভ করবে না, সলভ করলে দেখবেন 1.99 সামথিং আসবে, তার মানে ওটা কিন্তু 2 এর কাছাকাছি যাবে। এবার তোমার যখন এমসিকিউ থাকবে তখন একটা অপশন থাকবে 1.99, একটা অপশন থাকবে 1.41, একটা অপশন থাকবে 1.71, একটা অপশন থাকবে ধরো 2.93, তাহলে তুমি কি করবে, তুমি দেখবে যে আমার 2 এর কাছাকাছি কে, 2 এর কাছাকাছি কি আসছে 1.99, তাহলে তখন অপশন এ মেরে দেবে। বোঝা গেল। এরকম ভাবে কিন্তু পরবর্তীকালে তোমাদেরকে কম্পিটিটিভ পরীক্ষায় শর্টকাট ইউজ করতে হবে, ক্যালকুলেশন ফাস্টার করতে হবে বুদ্ধি লাগিয়ে। বোঝা গেল। তো আশা করি আজকে যা যা পড়েছি সব বুঝতে পেরেছো। আবারও মনে করিয়ে দিই যে সমস্ত চ্যানেলের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের ক্লাস নোটস, ডিপিকিউ, স্টাডি ম্যাটেরিয়াল সব তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, সাথে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করতে পারো, যেখানে আমি প্রত্যেকটা ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে দিই। তো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস সেশন। এরকম ভাবেই সমস্ত ক্লাসগুলো পরপর অ্যাটেন্ড করতে থাকো, মাধ্যমিকে তোমাদেরকে 100-এ 100 পেতে কেউ আটকাতে পারবে না।